আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছিলেন ওনার এক বন্ধুর কাছ থেকে। ওই বন্ধুর আরো একটি ঘটনা কিন্তু কুরবানি ঈদের ফ্রাইডে তো না, ঈদ স্পেশাল এপিসোডে আমরা কিন্তু প্রচার করেছি হিজল গাছ সম্পর্কিত একটি ঘটনা। মূলত উনি ওনার নামটি প্রকাশ করতে অনিচ্ছুক, এই কারণেই ওনার নামটি আমরা গোপন রাখছি। আর ঘটনাটির স্থান গাজীপুর জেলার কালীগঞ্জের বেলাইবিল নামক একটা জায়গা রয়েছে, ওই বেলাইবিলেরই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ উনি করতে পারেননি, অন্য লোকের মাধ্যম দিয়ে করেছেন, যার কারণে সরাসরি ওনার অনুমতি নেওয়াটা সম্ভব হয়নি। তবে উনি এখনো জীবিত আছেন, ভালো আছেন, পরিবার নিয়ে উনি ওনার গ্রামেই থাকেন। আর যতদূর মনে পড়েছে তাদের কাছে যারা ঘটনা দিয়েছেন তার নাম হচ্ছে আমজাদ মিয়া। ঘটনাটার সময়কাল 2011 কি 12 সাল, এরকম একটা সময়, বর্ষাকাল তখন। এই আমজাদ মিয়া উনি কিন্তু পেশায় একজন জেলে ছিলেন না, কিন্তু মাছ ধরতেন এবং বিক্রি করতেন। উনি জাল দিয়ে মাছ ধরতেন না, ওনার অনেকগুলো বড়শির ছিপ ছিল, আবার বিভিন্ন ধরনের বড়শিও ছিল। এক ধরনের বড়শি থাকে, এটাকে টানা বড়শি বলে। আবার এক ধরনের বড়শি থাকে যেগুলো এক ধরনের টোন থাকে, মাছ যদি খায়, নিচ থেকে খাবার খায়, তখন ওই টোনগুলো নড়াচড়া করে, ওটা দেখে ছিপ টান দিয়ে মাছ তুলতে হয়। আর এক ধরনের ছিপওয়ালা বড়শি থাকে যেগুলোতে কোনো টোন থাকে না, মানে যেটা দিয়ে দেখা যায় যে মাছ খাচ্ছে কিনা, শুধু বড় মাছগুলো খাবারগুলো সম্পূর্ণ গিলে ফেলে। তখন ওই সুতোয় টান পড়ে, তখন বোঝা যায় যে মাছ পড়েছে বড়শিতে, তখন টেনে উঠাতে হয়। তো এই ধরনের বিচিত্র ধরনের বিভিন্ন বড়শি এবং বড়শি ছিপ ওনার কাছে ছিল, ওটা দিয়ে উনি মাছ ধরতেন। বেলাইবিলের বিভিন্ন জায়গায় উনি ওই বড়শি এবং বড়শি ছিপ গুলো ফেলতেন, ছিপ ফেলতে ফেলতে যেতেন। ঘন্টাখানেক পর আবার প্রথমে যেখানে ছিপ ফেলেছিলেন সেখানে আসতেন, সেগুলো দেখতেন মাছ পড়েছে কিনা ওইটাতে। আবার শেষ যেখানে বড়শি ছিপ ফেলেছেন ওইখানে আসতেন, আবার ঘন্টাখানেক পর আবার চেক করতেন। এভাবেই উনি মাছ ধরতেন। ছোটবেলা থেকেই উনি এই কাজটা করেন, যার কারণে অনেকেই ওনাকে চেনেন। আর মূলত এটা ওনার এক নাম্বার পেশা না, এটা ওনার একটা নেশা। অন্য কাজও উনি করেন, কৃষি রিলেটেড কাজের সাথে উনি যুক্ত রয়েছেন। তো বর্ষাকালে উনি মাছ ধরছিলেন। তো একদিন রাতের বেলা, উনি দিনের বেলা রাতের বেলা যখন সময় পান তখনই আসেন, বিশেষ করে রাতের বেলাতে উনি বেশি আসেন আর কি, রাতের বেলা মাছ বেশি পড়ে। তো উনি যেই রাত্রে আসেন, ওই রাত্রে চাঁদের আলো খুব বেশি ছিল তা না, আবছা চাঁদের আলো ছিল। আকাশ মেঘাচ্ছন্ন পুরোপুরি বলা যাবে না, কখনো কখনো হালকা আলো থাকে, আবার কখনো অন্ধকার হয়ে যায়। তবে ঘুটঘুটে অন্ধকার সমস্ত জায়গা জুড়ে, বিষয়টা এরকম না। তো উনি বেরিয়েছেন, ওনার কাছে টর্চ লাইটও ছিল। তো কি হয়েছে যে উনি যেখান দিয়ে বড়শি ফেলতে ফেলতে গিয়েছেন, ঘন্টাখানেক পর আবার প্রথম জায়গায় এসেছেন, তো কোনো মাছ পান না। এভাবে বেশ অনেকক্ষণ হয়ে যায়, কোনো বড়শিতে কোনো মাছ ধরা পড়েনি। তখন ওর মনে হলো যে বেলাই বিলের তো একটা জায়গা রয়েছে, ওটা অনেক গভীর, ওই জায়গাতে কিছু নৌকা বাঁধা থাকে, তো ওখানে অনেক সময় বড় বড় মাছ পাওয়া যায়। ইতোপূর্বে উনি ওখানে পেয়েছেন ওখানে মাছ। তো ওই রাত্রে কি মনে করে উনি ওখানে প্রথম দিকে বড়শির ছিপ ফেলেননি, মনে করেছেন যে এদিকে দেখি চেষ্টা করে মাছ পাই কিনা, অত দূর আবার যাবো হাঁটতে হাঁটতে। যেহেতু মাছ পড়ছিল না, এই কারণে ওনার কিছু বিশেষ ছিপ ছিল মাছ ধরার জন্য, যেগুলো তো অনেক বড় বড় মাছ ধরা পড়তো আর কি, যেগুলো বড়শির যেই মূল অংশ, বাঁকানো যে ধারালো অংশ, ওগুলো আবার বড় বড় হয় বড় মাছ ধরার জন্য। তো উনি চিন্তা করেছিলেন যে এদিকে যেহেতু মাছ ধরাই পড়ছে না, এইগুলো ওই দিকে নিয়ে যাই, নিয়ে ওখানে কয়েকটা ছিপ ফেলে আসি। তো যেই চিন্তা সেই কাজ, উনি ওই দিকটাতে চলে যান। চলে গিয়ে ওখানে গিয়ে কোনো লোক টোক পান না, কিন্তু ওই জায়গাটাতে বেশ কিছু ছোট ছোট ডিঙি নৌকা বাঁধা ছিল। তো ওই জায়গায় গিয়ে একটা জায়গা ফিক্সড করে সেখানে 3-4টা ওরকম বড় বড়শি ওখানে ফেলে আসেন। তো আবার উনি চলে আসেন প্রথম জায়গায়, দেখেন যে এবারও মাছ পড়েনি। অনেকক্ষণ পর ওনার মনে হলো যে এবার যাই ওই জায়গাটাতে, ওখানে গিয়ে দেখি বড়শিতে মাছ পড়েছে কিনা।
কারণ বড় ছিপগুলোতে অনেকক্ষণ পর পর গিয়ে উনি সাধারণত দেখতেন, আর যেখানে ফেলেছিলেন, যেই জায়গাগুলোতে বেশি বড়শি ফেলেছিলেন সেই জায়গা থেকে বড় ছিপ যেগুলো বড় মাছ ধরার জন্য, সেটা আবার বেশ দূরে ছিল বিধায় উনি চিন্তা করেছিলেন যে একটু পরে যায়। বেশ অনেক রাত হয়ে গিয়েছে, আনুমানিক রাত প্রায় 3টা বেজে গেছে। তো ওনার মনে হলো যাই এবার ওদিকে। তো উনি ওইদিকে যান। ওখানে যাওয়ার পর দেখেন যে 3-4টা বড়শি উনি মাটির সাথে গেঁথে রেখেছিলেন, একটা বড়শির সুতাতে টান পড়েছে। মনে হচ্ছে ওইটার যে খাবার পানির নিচে, এটাকে আমরা আধার বলি, এটা কোনো মাছ খেয়েছে, যার জন্য সে টানা হেঁচড়া করছে নিচে। তবে সে চাইলে পুরো বড়শির ছিপ সহ নিয়ে যেতে পারতো, কিন্তু তা না করে মনে হচ্ছে ওইখানেই সে ঘুরপাক খাচ্ছে। তবে উপরে পানির অংশে কিন্তু মাছ যে ধরা পড়েছে এটার কিন্তু কোনো আলোড়ন সৃষ্টি হয়নি, মনে হচ্ছে এটা অনেক গভীর পানিতে ওটা রয়েছে। আর ওই জায়গাটা বেশ গভীর ছিল, এই কারণেই মূলত ওইখানে বড় বড় মাছ পড়তো। তো উনি ওই বড়শিটা ধরেন, ধরার পর নিচে মানে ওরা নিজের দিকে একটু টান দেন যে কেমন বড় মাছ বা মাছটাকে সামনের দিকে টেনে আনার জন্য। তো উনি বুঝতে পারেন একটা অদ্ভুত জিনিস এখানে পড়েছে, হতে পারে এটা অনেক বড় মাছ। অদ্ভুত এই কারণে বলছি, উনি ফিল করেন যে মাছ যদি কোনো খাবার খায়, টান দিলে এক ধরনের নরম অনুভূতি হয়, আবার টান দিলে মাছের মুখে এক ধরনের ব্যথা মাছ অনুভব করে, যার ফলে মাছ একটু ছোটাছুটি করে। কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল কোন একটা পাথরের সাথে গিয়ে এই বড়শি গেঁথেছে, উনি যে টান দিলেন কোনো অনুভূতিই নাই ওই মাছটার, একটা জায়গায় এক স্থির হয়ে আছে এমন একটা অবস্থা। আর প্রচন্ড শক্ত মনে হচ্ছে, যেমন কোন শক্ত জিনিসের সাথে যদি বড়শি বেঁধে যায় যেরকম অনুভূতি হয় ঠিক তেমন। কিন্তু শক্ত জিনিসের সাথে যদি বড়শি বেঁধে গিয়ে থাকে তাহলে তো সুতা এভাবে এলোমেলো ভাবে নড়াচড়া করার কথা নয়। তো উনি চেষ্টা করেন ওই জিনিসটাকে উপরে তোলার জন্য। এরপরে মূলত আসল ঘটনা শুরু হয়। উনি ফিল করেন যে ওই জিনিসটা পানির নিচে নড়াচড়া শুরু করেছে। তখন বুঝতে পারেন যে এটা আসলে বড় একটা মাছ হবে, কিন্তু কোনোভাবেই উনি সেটাকে বাগে আনতে পারছেন না। উনি তো গ্রামের লোক, গ্রামের ছেলে, ন্যাচারাল একটা মানুষের শক্তি থাকে না, শক্তি সামর্থ্য থাকে। তো ওনার কিন্তু যথেষ্ট শরীরে শক্তি ছিল। আর ওই যে বড়শিটা ওটা কিন্তু বিশেষভাবে তৈরি। মনে করুন যে কোনো 1 মনের উপরেও যদি মাছ ধরা পড়ে ওটাতে, অনায়াসে সেই মাছটাকে টেনে তোলা সম্ভব। আর সুতাটাও অনেক শক্ত, কোনোভাবেই এই সুতাটা ছিঁড়বে না। আর এই কারণে ওই বড়শির সুতাও ছিঁড়ছিল না, ছিপও ভাঙছিল না। উনি চেষ্টা করছিলেন। একটা পর্যায়ে কি হয়, উনি বুঝতে পারেন যে ওই যে জিনিসটা বড়শির সাথে বেঁধেছে ওই জিনিসটা হঠাৎ করে পানির নিচে একটা আলোড়ন সৃষ্টি করলো। ধরুন যে একটা মাছ সে একটা বৃত্তাকারে চক্কর দিল বা লেজের একটা বাড়ি দিল, তখন এক ধরনের একটা অনুভূতি হয়, যিনি বড়শি ধরে আছেন উনি এটা টের পান। মনে হলো ঠিক ওরকমটা হলো। এবং ওই আলোড়নের কিছুটা পানির উপরে অনুভূত হয়েছিল। এটা থেকে বোঝা যায় যে ওই জিনিসটা অনেক গভীরে ছিল, কারণ বড়শি ধরা অবস্থায় যে ধরনের অনুভূতি ওনার হয়েছিল সেটাতে মনে হয়েছিল যে ধরনের চক্করটা দিয়েছে বা আলোড়ন সৃষ্টি করেছে খুব বেশি নিচে থাকার কারণে কিন্তু ওইটার যে প্রতিফলন পানির উপরে খুব একটা দেখা যায়নি, তাহলে ওই জিনিসটা অনেক নিচে রয়েছে। তখন উনি বুঝতে পারেন যে এটা অনেক বড় এবং অনেক নিচে রয়েছে, কারণ অনেকটা সুতা কিন্তু নিচের দিকে ছিল। তো উনি টানা হেঁচড়া শুরু করেছেন। এখন মাছ ধরার ক্ষেত্রে, বড় মাছ ধরার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হলো বড় যে মাছগুলো এগুলো তাদের মতো করে ছুটতে দিতে হয়। একটা সময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায়, তখন ওগুলোকে উপরে তোলাটা সহজ হয়। শুরুর দিকে ওদের শরীরের শক্তি অনেক বেশি থাকে, যার কারণে উপরে তোলাটা অনেক কঠিন হয়। তো উনি চিন্তা করছেন যে এটাকে নিয়ে একটু খেলি। আর বড় মাছগুলো কিন্তু খাবারটা সম্পূর্ণ খেয়ে ফেলে, যার কারণে বড়শিটা পেটের ভেতরে চলে যায় অধিকাংশ ক্ষেত্রে। আর এই কারণে একবার খাবার খেয়ে ফেললে ওটার আর ছোটার উপায় খুবই কম থাকে, যদি না সুতো ছিঁড়ে না যায়।
তো এভাবে চলছে। হঠাৎ করে এই আমজাদ মিয়া উনি ফিল করেন যে এই মাছটা গভীর পানির দিকে দৌড় দিয়েছে। এখন ওনার যে বড়শি, ওটা হুইল বড়শি টাইপের ছিল, উনি তো সুতা ছেড়ে দিয়েছেন। তো এর মধ্যে উনি কি করেছেন যে ওটা যেহেতু গভীর পানির দিকে গিয়েছে বা যাচ্ছে, বেশি দূরে চলে গেলে ওনার যেই সুতাটা ছিল বড়শির, সেটা আবার খুব বেশি বড় ছিল না ওই বড়শির আর কি। তো উনি পাশে একটা ডিঙি নৌকা ছিল, লাফ দিয়ে ডিঙি নৌকায় উঠে পড়েছেন এক হাতে বড়শি নিয়েই, এবং আর এক হাত দিয়ে ওই ডিঙি নৌকাটা যে দড়ি দিয়ে বাঁধা ছিল একটা খুঁটির সাথে বা একটা বাঁশের মতো একটা জিনিসের সাথে, সেটা খুলে ফেলেছেন। তো উনি নৌকার উপর বসে আছেন, নৌকাটা ছোট নৌকা, আর নৌকার উপর যেহেতু বসে রয়েছেন, আর ওই বড়শির ছিপের মাথায় যে জিনিসটা ধরা পড়েছে ওইটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে গভীর পানি যেখানে ওই বিলের ওই দিকে চলে যাচ্ছে, নৌকাও যাচ্ছে। তো উনি তো চেষ্টা করছেন এটাকে কোনো মতে কাবু করে নৌকায় তোলার জন্য। একটা পর্যায়ে তার কাছে মনে হলো যে একটা জায়গায় এসে ওই জিনিসটা থেমে গেল। থেমে যাওয়ার পর একটা জায়গায় মনে হচ্ছে যে ওটা ঠায় দাঁড়িয়ে আছে। তো উনি আবার কি করেছেন, বড়শিটার সুতা কিছুটা গুটিয়েছেন, হুইল বড়শিতে তো সুতা গুটানো যায়। গোটানোর পর ওনার কাছে মনে হলো যে ওটা কি আবার ছুটে চলে গেল কিনা, কারণ সুতোতে তো ঢিল হয়েছে। কিন্তু একটা সময় মনে হলো না, এইবার সুতোটা টান টান হয়েছে, ওই জিনিসটা যায় নাই, কিন্তু ওই জিনিসটা একটা জায়গায় স্থির ভাবে দাঁড়িয়ে আছে, পানির নিচে, গভীর পানির নিচে ওই জিনিসটা আছে। এরপর উনি একটি ভয়ানক অনুভূতি ওনার মধ্যে আসে, কারণ হচ্ছে উনি একটি ভয়ানক জিনিস দেখতে থাকেন। সেটা হলো, আমরা অনেক সময় দেখি না, পানির নিচে থেকে যদি কোনো জিনিস উপরের দিকে ওঠে, পানির উপরের দিকে একটা রাউন্ড শেপ বা গোল শেপের মতো ধারণ করে, এটা অনেকেই দেখেছেন। তো এই জিনিসটা এরকম একটা শেপ ধারণ করেছে, মানে নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে। তো উনি তো মনে করেছিলেন বিশাল বড় মাছ টাছ কিছু উঠে আসছে। ওই সময় চাঁদের আলো খুব বেশি ছিল না, আচ্ছা চাঁদের আলো ছিল। আর উনি যে টর্চ লাইটটা সাথে নিয়ে এসেছিলেন, যখন উনি মাছ ধরার জন্য প্রথম দিকে ওই বড়শিটা ধরেছিলেন, তখন উনি ওনার লুঙ্গির যেই জায়গাটাতে টর্চ লাইট রেখেছিলেন, টর্চ লাইটটা বের করে উনি আবার মাটিতে রেখেছিলেন। চিন্তা করেছিলেন আবার পানির মধ্যে নেমে যাওয়া লাগে কিনা, টর্চ লাইটের ভিতরে তো পানি চলে যাবে। এরপরে উনি যখন লাফ দিয়ে নৌকায় উঠেছেন, তখন কিন্তু উনি টর্চ লাইট উনি সাথে আনেন নাই, যার কারণে উনি ওইদিকে যে টর্চ লাইট মারবেন এই জিনিসটাও আসলে উনি করতে পারেন নাই ওই সময়। তো উনি ওরকম একটা রাউন্ড শেপ দেখেন যে নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে। কিছুক্ষণের মধ্যেই উনি এমন একটা জিনিস দেখতে পান যেটি কোনো মানুষ দেখতে চাইবে না এবং দেখলেও সহ্যই করতে পারবে না হয়তো। উনি দেখতে পান ওই জায়গাটাতে একটা ভয়ানক অবয়ব ভেসে উঠেছে। ওই অবয়বটির মাথা এমন যে 4-5টা বড় মহিষের মাথা যদি এক জায়গা করা হয়, কত বড় একটা মাথা হবে, ঠিক কত বড় একটা মাথা, মাথায় শিং রয়েছে, আর শিংয়ের উপরে কোঁকড়ানো চুল রয়েছে, যেই চুলটা তার মাথার উপর থেকে পিঠ পর্যন্ত চলে গিয়েছে, ওটা কিন্তু বোঝা যাচ্ছে। তার পুরো শরীরটা 25 থেকে 30 ফুটের মতো লম্বা হবে, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে, আর চোখের আলোতে তার চেহারার কিছু অংশ বোঝা যাচ্ছে। এই প্রাণীটার দাঁতগুলো এবড়ো থেবড়ো এবং সুচালো, আর তার শরীরের উপরের অংশ কিছুটা লোমশ হলেও তার গলার নিচ থেকে যতটুকু দেখা যাচ্ছে, এইটায় বড় বড় মাছের আইস রয়েছে, যেটা হালকা চাঁদের আলোয় চকচক করছিল। তো এই জিনিসটা উনি দেখেছেন, এবং এটাও দেখেন বড়শি যেটা মূল বাঁকানো যে অংশটা, এটা এই অবয়বটার ঠোঁটের কোনো একটা জায়গায় বিঁধে রয়েছে। জাস্ট এতটুকু দেখেছেন। এরপরে মনে হলো ওই অবয়বটা শরীরের নিচের অংশ দিয়ে কোনো একটা আলোড়ন সৃষ্টি করেছে পানির মধ্যে, যার ফলে ওই জায়গাটাতে একটা ঢেউ সৃষ্টি হয়। আর এই ঢেউ সৃষ্টিটা
এমন ভাবে হয়েছিল, হয়েছিল যে তার কাছে এখনই নৌকাটা উল্টে যাবে, কারণ নৌকাটা ছিল ছোট। এরপরে ওনার কিছু মনে নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান ওই নৌকার উপরেই। উনার যখন জ্ঞান ফেরে তখন উনি ওনার নিজেকে ওনার বাড়িতে দেখতে পান ওনার পরিবারের সদস্যরা রয়েছে। তো প্রথম দিকে তো উনি কথাই বলতে পারছিলেন না, উনি শুধু বোবা মানুষ যেভাবে শব্দ করে ওরকম শব্দ করছিলেন। কিছুক্ষণের মধ্যে ওনার কণ্ঠে বিভিন্ন শব্দ, যেটা বোধগম্য শব্দ, সেগুলো উচ্চারিত হতে থাকে। উনি বলতে থাকেন যে এই ইডা কি রে, ইডা তো আমারে খাইয়ে ফেলবে রে, ওরে আল্লাহ রে, এটা কি দেখলাম রে, এরকম করে উনি বলছেন। তো উপস্থিত যারা ওখানে ছিলেন তারা জানান তাকে যে তুমি রাতের বেলা নৌকার উপরে অজ্ঞান হয়ে পড়েছিলা। গ্রামের আরো অনেকে ওই দিকটাতে মাছ ধরতে গিয়ে একটা নৌকা ভাসমান অবস্থায় দেখতে পায়, যে এলোমেলো ঘোরাফেরা করছে নৌকাটা, নৌকার উপর কোনো মানুষ দেখা যাচ্ছে না। তারা কাছে গিয়ে দেখে তুমি নৌকার উপরে পড়ে আছো অজ্ঞান অবস্থায়, তোমাকে তো চেনে, এই জন্য তারা তোমাকে উদ্ধার করে এখানে দিয়ে গেছে। তো উনি পরবর্তীতে সকলকে বলেন যে উনি কি দেখেছেন। তো গ্রামের কয়েকজন মুরব্বী উনাকে খুব বকাঝকা করেন যে তোমার বোঝা উচিত ছিল এতদিন ধরে মাছ ধরো, যে বিলের ওই জায়গাটাতে এরকম সমস্যা অনেকেই দেখেছে, অনেকে এটা ফেসও করেছে, তোমার ওই জিনিসটার পিছনে এইভাবে ছুটে যাওয়া উচিত হয় নাই। তারপর ভাগ্য ভালো যে তোমাকে মেরে ফেলে নাই। গ্রামের বেশ কিছু মুরব্বী বলেন যে ওইখানে এরকম একটা জিনিস আছে, ভয়ানক একটা জিনিস, পানির দেও আমরা যেটাকে বলি আর কি। তো বাহ্যিকভাবে হঠাৎ করে দেখলে ভয়ঙ্কর কোন একটা মাছ বা ভয়াল মাছ মনে হবে, কিন্তু আসলে ওটা মাছ না, ওটা পানির একটা দেও, স্থানীয় ভাষায় আর কি। তো এরপরে উনি তেমন অসুস্থ হন নাই, হালকা জ্বর এসেছিল আর স্বাভাবিক যেই ভয় উনি পেয়েছিলেন, আস্তে আস্তে উনি সুস্থ হয়ে গেলেও উনি প্রতিনিয়ত স্বপ্ন দেখতেন। ওই স্বপ্নটা দেখতেন যেটা বাস্তবে ওনার সাথে হয়েছিল, যে উনি একটা ছিপ নিয়ে নৌকার উপরে ছুটছেন, একটা মাছের পেছনে, মাছটা পানির নিচে রয়েছে, একটা গভীর পানির স্থানে তাকে নিয়ে গেল। এরপর পানির উপর আলোড়ন সৃষ্টি করে জিনিসটা ভেসে উঠলো। ভেসে ওঠার পর ওই জিনিসটা এমন ভাবে ঢেউ সৃষ্টি করলো, ওই নৌকাটা উল্টে গেল আর উনি পানির নিচে তলিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে অতল গভীরে, পানির অতল গভীরে উনি চলে যাচ্ছেন। আর উনি চোখ খুলে তাকিয়ে দেখতে পাচ্ছেন পানির মধ্যেই যে ওই প্রাণীটা জল জল করছে, চোখ হা করে ওনার দিকে ছুটে আসে ওনাকে খেয়ে ফেলার জন্য। এরপরে ওনার ঘুম ভেঙে যেত, চিৎকার দিয়ে উঠতেন উনি। এই স্বপ্নটা উনি মাঝে মাঝে দেখতেন। এরপর ঝাড়ফুঁক করান উনি, আস্তে আস্তে আল্লাহর রহমতে উনি পুরোপুরি সুস্থ হয়ে যান। আমজাদ মিয়া এখনো ভালো আছেন, ফ্যামিলি নিয়েই আছেন। এরপরে ওনার সাথে এই বিষয়টা নিয়ে আর কোনো ঘটনা ঘটেছিল কিনা এটা জানা যায়নি। আশা করছি ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, ধৈর্য ধরে ঘটনাটি শোনার জন্য। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে আপনাদের কাছে। এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন শান্ত, ফরিদপুর থেকে। শান্ত তার ছোট মামা রফিক সাহেবের একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি শান্তর শেয়ার করা সেই ঘটনায়। শান্তর ছোট মামা রফিক সাহেব 2000-এর দশকের প্রথম দিকে কোনো এক সময় কলেজ জীবন শেষ করেছিলেন। তো তিনি সেই সময়টা তার মতো কাটাচ্ছিলেন, বেশ দুরন্ত ছিলেন, গ্রামে ঘোরাফেরা করতেন, মাছ ধরতেন, বন্ধুদের সাথে আড্ডা দিতেন, রাত বিরেতে বসে থাকতেন কোথাও গিয়ে। তো এরকম সময় তিনি কাটাচ্ছিলেন। তো তার বড় ভাই ফরিদ সাহেব, তিনি থাকতেন চট্টগ্রামে, একটা মাছের কোম্পানিতে চাকরি করতেন, মানে ট্রলারে তার কাজ ছিল, সেখানে বিভিন্ন রকমের কাজ ছিল আর কি, যে কোনো একটা পেশায় তিনি ছিলেন। তো তিনি তার ভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন সেখানে। তো প্রথম দিকে রফিক রাজি না থাকলেও পরবর্তীতে তার মায়ের চাপাচাপিতে, কারণ তাদের বাবা ছিল না, তিনি রাজি হয়ে যান এবং তিনি তার ভাইয়ের ওখানে চলে যান চট্টগ্রামে। তো যাওয়ার পর তিনি সেই কাজে ঢোকেন, তার ভাই তাকে ওখানে নিয়ে যান, তার কোম্পানিতে চাকরি দেন। তো প্রথম রফিক সাহেবের কাছে একটু অস্বস্তি লাগলেও তিনি আস্তে আস্তে ওই কাজের পরিবেশের সাথে বা ওখানকার পরিবেশের সাথে মানায় নেন, কারণ তিনি জানেন যে ওখানে তাকে থাকতে হবে, কাজ করতে হবে, তার অল্টারনেটিভ নাই। তো আস্তে আস্তে ওইটাই ঠিক করে ফেলেন তিনি। তার কাজের জায়গার সাথে সখ্যতা তৈরি করেন, বন্ধু তৈরি করেন। সমুদ্রে যেতে হতো ট্রলারে করে, সেটার সাথেও তার অভ্যস্ততা হয়। তো ওরকম থাকতে থাকতে তিনি ওখানকারই মানুষ হয়ে যান প্রায়। এখানে আসা হতো খুব কম, বছরে শুধু 2 ঈদে আসতেন বাড়িতে। তো তখনও খুব বেশি সময় থাকতেন না,
ঈদের ছুটিটা শেষ হলে তাড়াতাড়ি যেতে হতো, কারণ কাজে অনেক ব্যস্ততা থাকতো। আর তাদের যে ওখানকার যে ম্যানেজার তাকে খুব পছন্দ করতো, মানে তার সে খুব রিলায়েবল একজন মানুষ ছিল আর কি। তো যাই হোক, এভাবে রফিক সাহেবের দিনকাল কাটছিল। তো তিনি একবার বাড়িতে আসেন, মানে এটা তার আসলে বাড়িতে আসার টাইম ছিল না। তার বড় ভাই কয়েকদিন আগে বাড়িতে আসছিল তাদের জায়গা জমির কিছু কাজে। তো ভাই যখন ফিরে যায় বলে যে তার মাকে দেখে আসছে যে খুব অসুস্থ, দুর্বল। বলতেছিল আর কি তাকে যে তার কাজিন সিস্টার যারা ছিল তারা দেখাশোনা করতেছে মায়ের। তো রফিক সাহেবের শুনে খুব খারাপ লাগে। আর এর মাঝে ওখানে নিম্নচাপের মতো হয়, তো এই কারণে বেশ বৃষ্টি, বাতাস এবং সমুদ্রে যাওয়া যাচ্ছে না আর কি। তো তিনি চিন্তা করলেন যে আমি এই সুযোগে ছুটি নিয়ে বাড়িতে ঘুরে আসি। তো তিনি ছুটি নিলেন, ছুটি নিয়ে বাড়িতে আসলেন আর কি। তো বাড়িতে আসার পথে তিনি ঢাকায় থামছেন। তখন ঢাকায় যখন তিনি আসছেন তখন অলরেডি দুপুর, তখন মেঘলা আকাশ, মেঘলা, মাঝে মাঝে ছিটে ফোটা বৃষ্টি হইতেছে। তো তার ক্লোজ ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের সাথে দেখা করলেন, দুই বন্ধু মিলে একটু ঘোরাঘুরি করলেন, গল্পগুজব করলেন। দুপুরের পরে তারা খাওয়া দাওয়া করলেন একসাথে হোটেলে বসে। তখন অলরেডি বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি, মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে। তো রফিক সাহেব চিন্তা করলেন যে বাড়ি যাইতে যাইতে তো অনেক লেট হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, বাড়িতে যাইতেই হবে। তো বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার পর বাসে উঠলেন। বাসে উঠে তাদের যে শহরে আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, বেশ রাত। সেখান থেকে লাস্ট বাসটা পাইছেন তিনি তাদের গ্রামের দিকে, যেটা যায় গ্রামের যে বাস স্টেশন, ওখানে থামবে, মানে ওইটা হচ্ছে লাস্ট বাস। লাস্ট বাস ধরে সে যখন এসে পৌঁছাইছে গ্রামের বাস স্ট্যান্ডে, তখন অলরেডি গভীর রাত 12:30 মতো বাজে। আর তখন কেবল বৃষ্টি ছেড়ে দিছে, মানে বৃষ্টি তখন নাই, বৃষ্টি রাস্তাও পাইছিলেন। বেশ বাতাস চলতেছে। বাস থেকে নামলেন, নেমে দেখলেন যে মানুষজন সব একজন এক এক দিকে হাঁটা দিছে যারা ওখানে আসছে। তিনি চিন্তা করতেছিলেন তাদের গ্রামের দিকে কেউ যায় কিনা, তাহলে একসাথে হেঁটে আসবেন। তাদের গ্রামটা হচ্ছে বেশ গহীন গ্রাম। গ্রামে আসতে গেলে পাশে একটা এরকম খালের মতো আছে, খালের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়। তার এই পাশে একেবারেই মানে বাঁশঝাড় এবং গাছগাছালিতে ভরা অন্ধকার রাস্তা। তো এটা রফিক সাহেব জানতেন, যদিও তিনি এইসব অধিলৌকিক জিনিসে খুব একটা ভয় পান না, কারণ তাকে সমুদ্রে যেতে হয় ট্রলারে করে, মাঝে মাঝে ওই দ্বীপ আছে ওখানে থামতে হয়। তিনি দেখেছেন এর আগে এরকম দ্বীপের মধ্যে আলিয়ার খেলা, মানে এরকম নড়াচড়া করতেছে আলো, উদ্ভট আলো এই বনের মধ্যে দিয়ে। ওখানে এরকম সুন্দরী গাছের বনের মতো আছে, সেখান থেকে এরকম আলোর মতো যাচ্ছে। এটা তিনি দেখছেন, এবং তিনি যখন জিজ্ঞেস করছেন সাথের মানুষদেরকে, তারা বলছে যে ওইটা খারাপ জিনিস। তো যাক, এগুলো দেখছেন উনি, তো সুতরাং তিনি এইসব ব্যাপারে ভয় একটু কম পান। তবে তাদের গ্রামের যে এই রাস্তাটা, এটা বেশ ভয়ের রাস্তা। এখানে অনেক পুরনো কবরস্থান আছে, অনেক পুরনো কবরস্থান আছে, আর একটা বাড়ি আছে। এখানে একটা খুব প্রভাবশালী লোকের বাড়ি ছিল এক সময়। তো সেই লোক এখন থাকে না, ওই বাড়ির একটা ভগ্ন দশা পড়ে আছে, এবং এইটার কোনো অ্যাকচুয়ালি মীমাংসা নাই, মানে এটা টেক ওভারও করে নাই, কিছু করে নাই কেউ, এটা ওইভাবেই আছে। তো ওই রাস্তা দিয়ে চলতে গেলে একটু মানুষ ভয় টয় পায়, পুরনো কবরস্থান আর ওইটার জন্য। তো এটাই চিন্তা করতেছিলেন তিনি, যে যদি গ্রামে যাওয়ার কাউকে পাইতেন সাথে হেঁটে যেতেন। এটাই, মানুষ মাত্রই তো একা চলতে গেলে একটু অন্যরকম লাগেই। তো কাউকেই পেলেন না, তাদের গ্রামের দিকে কেউ যাচ্ছে না। তো রফিক সাহেব হাঁটতে হাঁটতে এক সময় চলে আসলেন যে সেই রাস্তা আর কি, তাদের বাড়ি যাওয়ার যে রাস্তা। এবং তিনি যখন হেঁটে যাচ্ছেন তখন বুঝতে পারছেন যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি এখন শেষ। এখানে রাস্তাটা কেমন প্যাচ প্যাচা, বুঝতে পারছেন কয়েক জায়গায় যে যখন পাড়া দিচ্ছেন প্যাচ প্যাচ করতেছে এরকম। আর পাশে তো সেই খালটাও নীরব, খালের মধ্যে কোনো না আছে নৌকা, না আছে কিছু, একদম নীরব ভাবে বয়ে চলতেছে খালটা। আর আকাশেও একেবারে ঘোলাটে মেঘ কতগুলো এরকম বয়ে বয়ে যাচ্ছে। তো সেগুলো ফাঁক ফোকর দিয়ে চাঁদ বেরো আসতেছে, মাঝে মাঝে চাঁদের আলো পড়তেছে লেকে। আর এই ঘোলাটে মেঘেরও একটা প্রতিচ্ছবি ওই খালে পড়তেছে, খালের পানিতে। খালের পানিটাও বয়ে বয়ে যাচ্ছে এদিকে, ওই তার মধ্যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আর চাঁদের আলো যখন পড়তেছে তখন এই খালের পাশে জন্মানো গাছগুলা, সেই গাছের একটা ছায়া এসে পানিতে পড়তেছে, অদ্ভুত লাগতেছে। তো রফিক সাহেবের কাছে মনে হলো যে এই দৃশ্য আসলে অনেক দামি দৃশ্য, যেটা সমুদ্রেও দেখা যায় না। মানুষ সমুদ্র দেখতে যায় কারণ সমতলের মানুষ দূরে গিয়ে সমুদ্র দেখে, তাদের কাছে ভালো লাগে। কিন্তু আমাদের এই যে গ্রাম বাংলার যে একটা ফ্ল্যাটল্যান্ডের একটা দৃশ্য, সেটা অন্যরকম। তো এটা ভাবতে ভাবতেই রফিক সাহেব সামনে এগিয়ে যাচ্ছেন, আর তার কাছে মানে অদ্ভুত লাগতেছে। মনে হচ্ছে যে নিজের গ্রামটাকে নতুন করে দেখতেছেন, সুন্দর লাগতেছে। একেবারে নিশুতি,
মানে কোনো সাড়া শব্দ নাই। তো বেশ খানিকক্ষণ তো বৃষ্টি থেমে গেছে, হঠাৎ করে ঝিঝি ডাকা শুরু করলো। মনে হলো যে ঝিঝিগুলো চুপ করে ছিল, ওখানে তিনি ঢোকার সাথে সাথেই এই ঝিঝির ডাক শুরু হলো। ঝিঝি ঝিঝি ডাকতেছেন, আবার কোথাও ব্যাঙের ডাক শুনতেছেন, মানে অন্যরকম লাগতেছে রফিক সাহেবের কাছে। তো হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, ভয় জিনিসটা আর খুব একটা কাজ করতেছে না তার, মনে হচ্ছে যে না খুব সুন্দরই তো লাগতেছে। তো একটা জায়গায় এসে ভয়টা একটু দানা বাঁধলো, কারণ তিনি জানেন যে এই জায়গাটা হচ্ছে সেই কবরস্থানের শুরু, সেই যে পুরনো কবরস্থান বলছে, অনেক পুরনো কবর আছে এখানে। আর সেই কবরস্থানটা কিন্তু একটু উঁচু জায়গায়, মানে এই যে রাস্তার পাড়ে যে গাছগাছালি, এটা কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে খানিকটা টিলার মতো, পুরো টিলাও হবে না, খানিকটা উঁচু হয়ে একটা টিলার মতো হয়ে ওই জায়গায় উপরের দিকে কবরগুলা, এবং এই কবরগুলো এখান থেকে দেখা যায়, রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় ওখানে পাকা করা কবরগুলা, বেশিরভাগই কিন্তু পাকা করা ওইখানে। এবং সেগুলোর সামনে একটা ফলক আছে এরকম, এবং দেখতেই কেমন যেন ভৌতিক লাগে, রাস্তা থেকে দেখা যায়। আর কেউ যদি চায়, এই গাছপালার পাশ দিয়ে রাস্তা আছে, চিকন রাস্তা, ওইতে হেঁটে কবরস্থানে ওঠা যায়। মানে ওই কবরস্থানে গিয়ে ওখানে মানে কেউ জিয়ারত করতে চাইলে বা কবরস্থানে যেতে চাইলে যাইতে পারে। আর এই কবরস্থানের সীমানার পরেই কিন্তু সেই যে ওই বড় বাড়ি, যেটা নাকি এখন পরিত্যক্ত, কেউ থাকে না, পুরাপুরি একেবারে ধ্বংসপ্রাপ্ত। তো এইখানে অনেকে অনেক কথা বলে, ছোটবেলা থেকে শুনছে রফিক সাহেবরা, যে রাতের বেলা এরকম দেখছে কেউ, যে এই এখানে যে গাছ আছে, গাছের উপরে দুই পা দিয়ে মাথা নিচে ঝুলায় কোন মহিলা ঝুলে আছে, চুলগুলা মাটি স্পর্শ করতেছে, এরকম অনেকে বলছে। তো এগুলো শুনতে যখন রফিক সাহেবরা ছোটবেলায় বেশ গা কাটা দিত আর কি। তো আজকে অনেকদিন পরে একলা এখানে এসে হেঁটে হেঁটে যখন যাচ্ছে, তার কাছে ওই জিনিসগুলাই মনে হচ্ছে, যে সেই ঘটনাগুলো যা যা শুনছে মানুষের কাছে, এগুলো মনে পড়াতে একটু অস্বস্তি লাগতেছে, এবং নিজের অজান্তেই তিনি কবরস্থানের দিকে তাকাচ্ছেন ওদিকে। এবং ওই চাঁদের আলো এসে পড়ছে, যেহেতু জায়গাটা একটু উঁচু এবং কবরস্থানে ওইখানে আর গাছ নাই, ওই পাশে একটা বড় গাছ আছে কবরস্থানের ওইদিকে, সেটা বড় একটা বট গাছ, সেটা ডালপালা আবার মিলে গেছে। তো দেখা যাচ্ছে এখান থেকে চাঁদের আলোতে ওই বট গাছের ওখানে আলো পড়ছে, এবং ওই নিচে একটা স্কাইলিকের মতো তৈরি, সেখান থেকে দেখা যাচ্ছে। সেগুলো দেখতে দেখতে রফিক সাহেব হেঁটে যাচ্ছে। তার রাস্তা হচ্ছে সোজা, তিনি সোজা হেঁটে গিয়ে এই জায়গাটা পার হতে পারলে সামনে বাঁশঝাড় আছে, তারপর এই খাল আরো বেঁকে গেছে, এবং তারপরে একটা সাঁকো দিয়ে পার হইতে হবে তাকে, বাঁশের সাঁকো পার হইতে পারলেই তিনি পৌঁছাবেন তাদের বাড়িতে। তো তিনি মোটামুটি চিন্তা করে রাখছেন যে মনে মনে দোয়া পড়তে পড়তে পার হয়ে যাবেন। তার হাতে একটা এরকম শুটকির ব্যাগ আছে, শুটকি নিয়ে আসছিলেন। তার বাড়িতে যদিও অন্য কেউ শুটকি খায় না, বাট তার কাজিনরা খুব পছন্দ করে, এবং তিনি আসলেই বলে শুটকি আনছে নাকি, তিনি বা তার ভাই। তো তিনি তাদের জন্য শুটকি মাছ নিয়ে আসছে আর কি। তো আসতেছে, তো এই শুটকি মাছটা হাতে থাকাতে তার কাছে আর একটু অস্বস্তি লাগতেছে, যে এই রাস্তা দিয়ে এরকম আসতেছি, মাছ টাছের তো অনেক গল্প এরকম শুনে, শুটকির গন্ধ তো উৎকট, যদি এটা পেঁচানো ব্যাগের মধ্যে এরকম। তো হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এবং কবরস্থানটা এখনো শেষ হয় নাই, ছাড়া যাচ্ছেন। তো এই সময় তিনি শব্দ পেলেন, মনে হলো ওই কবরস্থানে কেউ মানে কোদাল মারতেছে, মাটিতে কোদাল দিয়ে যদি কেউ কোপায় ঘ্যাচ ঘ্যাচ করে। তো তিনি ভাবলেন যে এই রাতের বেলা কে এখানে মাটি দিয়ে কোদাল দিয়ে কোপাচ্ছে, এটা কি মানে এখানে তো কবর টবর দেয় না কেউ এখন, যতদূর তিনি জানেন, মানে তার যতটুকু জানা আছে সেখানে, যে এখানে এখন আর কেউ কবর দেয় না। তো এখানে কি মাটি কোপাচ্ছে? তো তিনি হাঁটতে হাঁটতে সামনে গেলেন, খুব কিউরিয়াসিটির থেকে তিনি কেন জানি হেঁটে একটু উঠে গেলেন, ওই যে কবরস্থানে ওখানে চিকন যে রাস্তা আছে ওঠার জন্য, ওখান দিয়ে উঠে গেলেন। খানিকটা উঠে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন ওই বট গাছের কাছে, মানে বট গাছ থেকে একটু দূরে একটা মানুষ, মনে হয় মাথার মধ্যে গামছা পেঁচানো এবং লুঙ্গি পরা, গায়ের মধ্যে কোনো জামা নাই, সে ওই কোদাল একটা উঠাচ্ছে আর মাটিতে মারতেছে, থাপ 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 করে মাটিতে পড়তেছে, ক্যাচ করে উঠতেছে, মানে মাটি উঠাচ্ছে, আবার টেনে মাটি যে উঠাচ্ছে, আবার পরপর করে শব্দ হচ্ছে এরকম, খুব মানে রাতের বেলা খুব শব্দটা প্রকট ভাবে মানে হচ্ছে। তো রফিক সাহেব একটু অবাক হয়ে কিছুক্ষণ তাকায় থাকলেন, চিন্তা করলেন কি এখানে, আর এই বট গাছের নিচে মাটি কাটতেছে কেন, এটা কেমন কথা, তার কাছে একটু অন্যরকম লাগলো। তো হঠাৎ করে তার মনে হলো যে মাটি কাটতেছে সে বুঝছে যে সে দাঁড়াইছে এখানে এসে, সে মানুষটা ঘুরে তাকাইলো তার দিকে। তো তিনি মানুষটাকে দেখতে পাচ্ছেন না, ওই বট গাছের ছায়ায় তার চেহারা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে ওই মানুষটা ওই যে গামছা মাথার মধ্যে দেয়া, লুঙ্গি পরা এবং কোদালটা থামায় তাকায় আছে তার দিকে, তিনি বুঝতে পারছেন। তো তিনি কিছুক্ষণ দাঁড়ায় থেকে কোনো কথা বললেন না, তাড়াতাড়ি যতটুকু উঠছিলেন চিকন রাস্তা দিয়ে দ্রুত নেমে গেলেন, নেমে আবার হাঁটা ধরলেন তার পথে। রফিক সাহেব চিন্তা করলেন যে ভাই এটা কে, কি ব্যাপার, আমার কিছু জানার দরকার নেই, আমি হেরে যাই। আরো কত কিছুই তো হয় দেশে, এরকম অনেক উল্টাপাল্টা জিনিসও হয়, শুধু অলৌকিক না লৌকিক জিনিসও হয়। তো হাঁটতে হাঁটতে তিনি দ্রুত পা চালাচ্ছেন এরকম। হঠাৎ করে শব্দ পেলেন যে তার পেছনে যে গাছগাছালির মধ্যে দিয়ে মনে হচ্ছে কেমন কুই 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 শব্দ।
তিনি শব্দটা ভালোই চিনেন, শিয়ালের শব্দ। মানে গ্রামে যে শিয়াল চলাফেরা করে, শিয়াল মানে বাড়িতেও রাতের বেলা মাঝে মাঝে যে মুরগির জন্য হানা দিত, মুরগির ঘর ভেঙে ফেলতো এরকম। তো শিয়ালের যে এই শব্দটা তিনি বুঝতে পারছেন যে শিয়াল দলবদ্ধ ভাবে আছে, হ্যাঁ, মানে এটা আক্রমণ করার মতো একটা অবস্থা। তারা কিন্তু মনে কোনো শিকার পেলে যেরকম করে, তিনি চিন্তা করলেন যে আমি একজন বড় গ্রোন মানুষ, আমারে কি শিকার করবে শিয়াল, মানে তার মধ্যে এরকম একটা কনফিডেন্সটা আছেই। তো তখন তিনি হঠাৎ করে তার পাশের যে বড় ব্যাগটা, যেটার মধ্যে তার সুটকি টুটকি রাখা, এরকম আরো টুকিটাকি জিনিস আছে, কিন্তু মূলত সুটকি আর কি, এরকম রোল করে নিয়ে আসছেন। এটার খেয়াল হলো যে আমার তো এই ব্যাগটা আছে, এটার মধ্যে শুটকি মাছ, এগুলোর জন্য আসতেছে নাকি। তো তিনি চিন্তা করলেন যে ওরকম যদি দেখেন তিনি ব্যাগটা ছুঁড়ে মেরে দৌড় দিবেন আর কি, এই চিন্তা করছেন, কারণ তার মানে শিয়ালের আক্রমণে পড়ার কোনো ইচ্ছা নাই। তো তিনি আরো দ্রুত হাঁটা শুরু করলেন। তো ওই শিয়ালের শব্দ তিনি পাচ্ছেন, কিন্তু শিয়াল সামনে আসতেছে না, মানে দূর থেকে কেমন করে কমিউনিকেট করতেছে নিজেদের মধ্যে, তিনি এই শব্দের সাথে পরিচিত। তিনি আরো দ্রুত পা চালালেন, মানে দ্রুত মানে পারলে দৌড়ান এরকম একটা অবস্থা, কিন্তু নিজের কাছে যেন এখন দৌড়াইতে ইচ্ছা করতেছে না। চলতে চলতে দূরে এসে তিনি ওই খালের উপর দিয়ে, খালের যে একটা সরু অংশ, সেখানে তিনি ওই যে সাঁকোটা দেখলেন, যে সাঁকো দিয়ে, বাঁশের সাঁকো দিয়ে পার হয় আর কি তাদের ওইখানে, সে সাঁকোর ওইখানে। তো তিনি সাঁকো দেখে দ্রুত সাঁকোর দিকে গেলেন, ওই সাঁকো তাকে পার হইতে হবে। তো তিনি খুব দ্রুত চলে আসছেন ওখানে, হাঁটতে এবং সাঁকোর কাছে চলে আসছেন। সাঁকোর কাছে যখন তিনি চলে আসেন, সাঁকো থেকে তার দূরত্ব আর কত 20 ফিটের মতো হবে এরকম। এই সময় তিনি দেখলেন ওই গাছগাছালিও কিন্তু ওখানে শেষ হয়ে গেছে, ওই জায়গায় পর ক্ষেত, মানে ওই তার ওই যে গাছগাছালি দেখছে এরপর ক্ষেত। ওইখান থেকে শিয়াল বের হয়ে আসলো, একদল শিয়াল বের হয়ে আসছে, এবং এসে তার থেকে প্রায় ওই তো 7-8 ফিট দূরে কেমন একটা শব্দ করতেছে, মানে অন্যরকম শব্দ। তিনি বুঝলেন যে এগুলা খারাপ সাইন শিয়ালের। তিনি তখন খুব দ্রুত একটা দৌড় দিলেন, খুব শর্ট ডিস্টেন্স দৌড় দিলেন, শিয়ালও কয়টা দৌড় দিল তার সাথে। তিনি করলেন কি, দৌড়ায় যে ইসে উঠে পড়লেন, ওই যে সাঁকোতে উঠে পড়ছেন। সাঁকোতে উঠে তিনি 2 হাত দিয়ে ওইরকম সাঁকোর 2 পাশের বাঁশ ধরে পেছন দিকে দাঁড়াইছেন। দেখলো যে শিয়াল দাঁড়ায় আছে সাঁকোর ওই পাশে, এবং তারপর শিয়াল ডাক শুরু করলো এখানে। এবং এই যে ডাক, একটার সাথে একটার পর একটা, মানে তারা একসাথে ডাকতেছে এবং লাইন ধরে দাঁড়ায়। খুবই অবাক কাণ্ড, এবং ভয়ে রফিক সাহেবের বুক শুকায় গেছে। তিনি কখনো এরকম ভয় পান নাই, সমুদ্রের মধ্যে ভয় পান না এরকম। টুকিটাকি ঝড় বৃষ্টি দেখছেন, মোটামুটি ঝড় বৃষ্টি দেখছেন সমুদ্রে। তিনি ওইরকম বললাম না যে দ্বীপের মধ্যে দেখছেন যে আলো এরকম করে চলাফেরা করে, আলিয়া বলে সেটা, তো ওগুলা দেখেও তিনি এত ভয় পান নাই, আজকে যে ভয়টা লাগতেছে তার কাছে। তো তিনি ওই পিছনে কিছুক্ষণ তাকায় থেকে চিন্তা করলেন যে না, এই সাঁকোর মধ্যে তার শিয়াল উঠতে পারবে না। তিনি সামনে তাকে হাঁটা ধরলেন। তো সামনে তাকে হাঁটতে যে তিনি অবাক হয়ে দেখলেন সাঁকোর উপরে একটা মানুষ বসা, এরকম 2 পা ঝুলায় বসে আছে, এবং হাতের মধ্যে একটা বড়শি, মাছ ধরতেছে, মাথার মধ্যে গামছা পেঁচানো। তার কাছে খুব মানে খুব অল্প সময় মনে হলো এটা কি ওই মানুষটা যাকে দেখছে মাটি কোপাইতে, অনেকটা সিমিলার লাগতেছে। ওখানে চাঁদের আলোতে দেখছেন, তো এইখানে মনে হচ্ছে যে গায়ের মধ্যে একটা জামা পেঁচায় রাখছে, জামাটা মানে পরে নাই, পেঁচায় রাখছে। তো তিনি একটু মানে অবাক হলেন যেটা কে, এবং সাঁকোর মধ্যে বসা। তো তিনি খুব চিন্তা করতে করতে যাচ্ছেন, তার হাঁটাতে কিন্তু সাঁকোটা কাঁপতেছে, এটা বাঁশের সাঁকো, এবং মানুষটা কিন্তু নড়তেছে, কিন্তু সে কোনো সাপোর্ট দিয়ে ধরে নেই, সে বড়শি ধরে আছে। তো তিনি আরেকটু সামনে আসার পর তিনি যে শোনাই কে রে এটা। তো তখন যখন তিনি কেড়ে বলছে, তখন দেখলো যে ওই মানুষটা উঠে গেল, এবং ওই বাঁশ হাত দিয়ে ধরে সে উঠে দাঁড়ালো সাগর উপরে, হাঁটা ধরলো, মানে তিনি যেদিকে যাবেন সেই পথে হেঁটে যাচ্ছে, সাগর পার হয়ে যাচ্ছে, বড়শি হাতে ধরা। তো অবাক হয়ে গেলেন আসলে রফিক সাহেব, যেটা কে, আবার কোনো উত্তরও দিল না, হেঁটে যাচ্ছে ওদিকে। তো তিনিও হাঁটতেছেন পিছনে, কারণ তার কাছে মনে হচ্ছে মানুষই তো। পিছন থেকে দেখতেছেন তিনি মানুষটা একটা জামার মতো পেঁচায় রাখছে শরীরে, লুঙ্গি পরা, মাথায় গামছা পেঁচানো। সাঁকোটা পার হয়ে গেছে ও মানুষটা, তিনিও আস্তে আস্তে এসে সাঁকোর শেষ মাথায় এসে পড়ছেন। এসে দেখলো যে ওই মানুষটা সাঁকো পার হয়ে ওদিকে দাঁড়ায় আছে, ওই ইসের পাশে, ওই সাঁকোর এক পাশে দাঁড়ায় আছে, মানে সে যে যাবে এর জন্য রাস্তা করে দিছে। তো তিনি আসতেছেন, রফিক সাহেব আস্তে কাছে এসে বললেন কে আপনি? ওই পাশ থেকে শুনলেন যে আমি জসিম। তো জসিম বলছে, তিনি চিনতে পারছেন, আরে জসিমের সাথে একসময় তো অনেক গল্প করছেন, মিশছেন। তিনি বলছেন, আরে জসিম রাত্রেবেলা এখানে কি করো? আরে আজব একলা ইসের উপর বয়ে দিছো, পুলের উপর বয়ে দিছো মাছ ধরার লেগে, কি ঘটনা কি? দেখলো কোনো উত্তর দিল না জসিম বলে মাছ ধরবা? তারে বললো মাছ ধরবা? তিনি বলে, আরে আমি আসছি বাড়িতে এতদিন পরে, আমি কেমনে মাছ ধরবো এখন? সামনে যা ধরি আসো। তাহলে জসিম বলতে সামনে যা ধরে আসো। কথাগুলো খুব মানে কাটা গম্ভীর টাইপের।
তো একটু অবাক লাগছে রফিক সাহেবের কাছে যে জসিমটা আরো স্বতঃস্ফূর্ত হইতো। আর এই রাতের বেলা, এখন তো অনেক রাত, এই রাতে জসিম একা একা মাছ ধরবে কেমনে? তারা যদি কয়েকজন মিলে আসতো তো বুঝতাম। একটু অস্বস্তি লাগছে রফিক সাহেবের যে মানে ঘটনাটা কি। তিনি বললেন যে আরে আমি বাড়ি যাবো, সামনে গেলে আসো বলে হাঁটা ধরলেন তিনি। তো রফিক সাহেব এক্সপেক্ট করতেছিলেন যে জসিম হেঁটে তার পাশে চলে আসবে, যেটা করে ওখানকার বন্ধু বান্ধব, মানে ক্লোজ ফ্রেন্ড বা স্বল্প পরিচিত বা গ্রামের যে কোনো মানুষ, ডাকলে কথা বলতে হয়, পাশে পাশে হাঁটে। তো দেখলো যে জসিম পাশে আসতেছে না, একটা গ্যাপ রেখে হাঁটতেছে। তো তিনি পিছন ফিরে বললেন, কি ব্যাপার, আসো বাসায় আসো মিয়া, আসো গল্প করি আসো। তো দেখতেছে জসিম কোনো উত্তর দিল না। তো তখন কিন্তু রফিক সাহেবের একটু ভয় লাগছে যে ব্যাপার কি, এবং তিনি চেহারাটা কিন্তু ভালো মতন দেখতে পারেনি জসিমের। জসিম গামছাটা এমন ভাবে পেঁচাইছে তার মাথায় যে তার মুখের কাছ দিয়ে পেঁচা আছে, শুধু চোখের ওই অংশটা দেখা যাচ্ছে। তো তিনি বুঝলেন না যে ব্যাপারটা কি, তিনি মনে মনে একটু ভয় পাইছেন। এটাকে আরো জসিম, কারণ ওই গ্রামে কিন্তু অনেকে অনেক কিছু বিশ্বাস করে, জসিম না মানে খারাপ কোনো কিছু, এটা চিন্তা করতেছেন। তো তিনি যখন এটা চিন্তা করছেন তখন দেখলেন জসিম হাসতেছে, পিছনে শব্দ করে হাসতেছে। এটা তিনি ভয় পেয়েছেন। জসিম তাকে পিছনতে বলছে, কি ভয় পাইছো? তো তিনি তখন পিছন ফিরছে, পিছনে ভয় পাবো কেন, তোমার ভয় পাওয়ার কি আছে? তো জসিম বলতেছে অনেক কিছু আছে বলে ওখান থেকে একটা লাফ দিল, মানে যেখানে ছিল সেখান থেকে লাফ দিল। তো রফিক সাহেব নাকি দেখছিল যে লাফ যে দিছে জসিম, তার পাটা লম্বা হয়ে গেছে, মানে সে মানে মাটি থেকে বাতাসে লাফায় উঠে নাই, তার পাটা লম্বা হয়ে শরীরটা সামনের দিকে আসছে, মানে মনে অ্যাজ ইফ যে ওই পাটা মাটিতে রেখে সে সামনে ছুটে আসছে লাফ দেওয়ার মতো। তো রফিক সাহেব চেষ্টা করছিলেন বাউলি কেটে সরে যেতে, কিন্তু তিনি সরতে পারলেন না। তাকে জাপটায় ধরে জসিম রাস্তার পাশে, মানে ওই জায়গাটা নিচু জায়গা ছিল, নিচু জায়গার মধ্যে মানে গড়ায় পড়ে গেল তাকে নিয়ে। তো তিনি বুঝতেছেন যে প্রচন্ড একটা ওজন, রফিক সাহেব নাকি বুঝতেছেন প্রচন্ড একটা ওজন তাকে চেপে ধরছে এবং তাকে নিয়ে গড়ায় গড়ায় পড়তেছে। এবং পাশে পড়ে ওই খাল ঘুরিয়ে এই পাশে একটা নালার মতো হয়েছিল, নালাটা কাদা, ওইটার মধ্যে টেনে রফিক সাহেবকে নিয়ে গেছে, একদম টেনে ছেঁচড়ায় নিয়ে গেছে, নিয়ে যেয়ে তাকে ওই কাদার মধ্যে চেপে ধরছে। রফিক সাহেব বুঝতেছে যে তিনি আস্তে আস্তে কাদার মধ্যে ডুবে যেতেছেন, মানে তার বুকের উপরে দুই কাঁধের উপর চাপ দিয়ে তাকে ঠেলা দিতেছে। তো তিনি বুঝতেছিলেন রফিক সাহেব যে তিনি আস্তে আস্তে ডুবে যাচ্ছেন কাদার মধ্যে, মানে কাদাটা যে একদম প্যাচ প্যাচে নরম তা না, মোটামুটি বেশ শক্ত, এবং তাকে ওই জায়গায় ডুবাই ফেলতে যে প্রচন্ড শক্তি প্রয়োগ করা লাগতেছে। তিনি তাকায় কিন্তু তখন আর ওই জসিমকে দেখতে পাচ্ছেন না, তিনি মনে হচ্ছে একটা অবয়বের মতো, তার চোখের দৃষ্টি ঘোলা হয়ে আসছে, মনে হচ্ছে অক্সিজেন চলে যাচ্ছে, মানে নিঃশ্বাস নিতে পারতেছেন না। তো ওই সময় উনি জোরে জোরে চিৎকার করে সুরা পড়ে উঠছেন, আসলে তার আরই নাই, তিনি ধোয়া পড়ে উঠছেন, জোরে জোরে চিৎকার করে সুরা পড়ছে শেষ পর্যন্ত, কারণ মনে হচ্ছে তার দম বের হয়ে যাবে। তো এটা যখন হয়েছে তখন ওনার কেমন জানি নিজের গায়েও অসম্ভব শক্তি চলে আসছিল রফিক সাহেবের। তিনি দুই পা কোনো মতে এরকম ভাঁজ করে পা দিয়ে লাথি মারছে, জোরে দোয়া পড়ছে, জোরে একটা লাথি দিচ্ছে এরকম দুই পা দিয়ে। তো ওইটাতে মনে হলো জিনিসটা উড়ে গেছে, মানে মনে হলো ফাঁস করে উড়ে গেছে। তো উনিও কাদার মধ্যে এরকম লাফ দিয়ে মাথাটা বের করছে আর কি, কোনো মতে বের করছে। বের করে তিনি দেখেন যে বিশাল একটা পাখি, এরকম তিনি বুঝতে পারেন এটা কি পাখি, কালো রঙের কুচকুচা, দূরে একটা গাছের অর্ধেক ডাল ছিল, সে ডালের উপরে সে বসা, এবং ওটা তার দিকে তাকায় আছে এরকম পাখিটা, এবং ডানা হঠাৎ করে মেলে দিল, দিয়ে তার দিকে উড়ে আসলো আবার। তো তিনি জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন। তিনি বুঝলেন যে খারাপ জিনিস, তিনি বুঝতে পারছেন খারাপ জিনিস, তার হাত থেকে ওই ব্যাগ, যে মাছের ব্যাগ, ওইটা ছুটকে দূরে চলে গেছে। তারপর দেখলো যে ওই জিনিসটা তাকে যখন নাকি আর ওই যে দিল না, মানে সামনে যে উড়ে আসছিল তাকে এরকম থাবা দেওয়া বা খামচি দেওয়ার মতো করে, সেটা না দিয়ে ডানা ঝাপটায় দূরে যে তার ওই ব্যাগটা পড়েছিল, সেই ব্যাগটাকে নিয়ে উড়ে গেল দিক থেকে। এত বড় ডানা মেলা পাখি, তিনি বুঝতে পারেন এটা কি পাখি, অনেকটা কাকের মতো, একটা হইতে পারে দাঁড় কাকও হইতে পারে। তো রফিক সাহেব তখন দোয়া পড়বেন না দম নিবেন কিছু বুঝতে পারতেন না, কোনো মতে উঠে হাঁচড়ে পাছড়ে তিনি তাড়াতাড়ি আবার ওই পাড়ের দিকে ওঠার চেষ্টা করলেন, উঁচু পাড়, রাস্তার পাড়টা। কোনো মতে তিনি হামাগুড়ি দিতে দিতে পাড়ের মধ্যে উঠছেন। উঠে তিনি দোয়া পড়তে পড়তে তাকাইছেন এবং দেখলেন যে দূরে, বেশ খানিকটা দূরে ওই পাখিটা উঠতেছে, এরকম সার্কেল করে করে উঠতেছে, তার হাতের মধ্যে ওনার ওই ব্যাগটা ধরা। তো রফিক সাহেব ভয়ে, মানে তার আসলে আর কোনো সেন্স নাই, তিনি দৌড়াইতেছেন, ওই রাস্তাতে দৌড়াচ্ছেন, দোয়া পড়তে পড়তে দৌড়াইতেছেন, তার মুখে ফেনা উঠে যাচ্ছে, তিনি করতে পারেন নাই। এক সময় তিনি তাদের বাড়িটা বুঝতে পারছেন, যেহেতু নিজেদের বাড়ি দেখে তিনি দৌড়ায় ওই বাড়ির মূল এন্ট্রান্সে ঢুকে গেছেন। ঢুকে যে জোরে জোরে চিৎকার করতে করতে বাড়ির যে গেটের উপর পড়ছেন। তো তার
কাজিনরা ছিল আর কি, কাজিনরা বের হয়ে আসছে কয়েকজন, এসে তাকে পাইছে যে কি অবস্থা। এই ওনার মার কাছেও খবর গেছে রাত্রেবেলা এরকম, ওনার মা বের হয়ে আসছে, অসুস্থ মানুষ ছিলেন, তারপরে বের হয়ে আসছে। আসার পর তাকে ওই কাজিনরা মিলে সবাই মিলে গোসল করাইছে, গায়ে কাদা লাগা, জ্বর এসে গেছে, উনি প্রলাপ বকতেছে, কথা বলতে পারতেছে না, আর বারবার শুধু বলছে জসিম 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 বলতেছিল আর কি। তো তখন তার কাজিনরা নাকি মুখ চাওয়াচাই করছে, তাকে দোয়া পড়ে দিছে, দোয়া দুরুদ পড়ে তার চাচা এসে ওই বালতি ভরে পানি নিয়ে আসছে, সেই পানির মধ্যে দোয়া পড়ে ফু দিয়ে সেই পানি দিয়ে তাকে গোসল করাইছে রাতের বেলা। গোসল করানোর পর ওনার নাকি হুঁশ ছিল না, উনি নাকি ঠিক মতো মানে বুঝতে পারতেছিলেন না, সব ডিলিউশনের মতো জিনিস দেখতেছিলেন, এবং কি কি দেখছেন সব বলতে পারেন না উনি। শান্ত যতটুকু বলছে যে তিনি ভয় পাইতেছিলেন অনেক রকম, মনে হয় যে ওনাকে কেউ নিয়ে যাবে এরকম। তো ওনার যে চাচা বলছেন যে ওরে আজকে আমার এখানে রাখ, মানে উনি রাত্রেবেলা জেগে থাকতেন, উনি একটু পরেশগার মানুষ ছিলেন, রাতের বেলা উনি বসে বসে ওই করতেন, ইবাদত বন্দেগী করতেন। তো ওই রফিক সাহেবকে ওই ওনার চাচার ঘরে রাখা হইলো ওই দিন, এবং চাচার ঘরটা অনেক বড় ছিল, সেখানে শোয়া রাখা হলো। চাচা নাকি ওনার মাথার কাছে ওই চেয়ারে, তার একটা এরকম এদি চেয়ার ছিল, সেখানে বসে দোয়া দরুদ পড়ছেন সারা রাত, এবং কিছু হয় নাই আর কি, বাসা ওই দিন আর কিছু হয় নাই। তো রফিক সাহেব অসুস্থ হয়ে গেছিলেন, তার এই অসুস্থতা কাটতে নাকি 1 মাস সময় লাগে, এবং তিনি শুকায় গেছিলেন, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তার। এবং পরবর্তীতে এই জিনিসটা তিনি যখন সবাইকে বলেন যে কি হয়েছিল তার ওইখানে, তো তখন সবাই বলে জিনিসটা ওই যে লোকটার কথা বলছে জসিম, এটা রফিক সাহেব জানতেন না। জসিম মাছ ধরতে যায় রাত্রেবেলা ওই খালে, নাকি সে তাকে আর ওরকম পাওয়া যায় না, পরদিন তাকে ওরকম মৃত পাওয়া যায় খালের মধ্যে জসিমকে, অনেকদিন আগে, প্রায় 2-2.5 মাস আগে নাকি এরকম হয়েছিল। এবং জসিম এই হওয়ার আগে ওই খালের কাছে নাকি তাদের ওখানে আর একটা ছেলেকে দেখতো, নাম আউয়াল, এবং আউয়ালও নাকি ওই খালের মধ্যেই পড়ে সে এরকম হারাই গেছে, তাকে পায়নি, পরে এরকম তার শরীর পাওয়া গেছে আর কি। তো এই জিনিসগুলো নাকি ওই খালের ওইখানে বদনামি ছিল। এবং ব্যাপারটা হয়েছে কি, রফিক সাহেব যেহেতু একদিন পরে আসছে, সে জসিমের খবরটাও জানতো না, আউয়ালের খবরও জানতো না। তো ওইখানে মানুষের কাছে একটা ব্যাপার হয়ে গেছিল যে জায়গাটা মানে খারাপ জায়গা বলে পরিচিত হয়েছিল, ঠিক ব্রিজের একটু আগের জায়গাটা, মানে ব্রিজে ওঠার একটু আগে, যেখানে নাকি তার ওই শিয়াল বের হয়ে আসছে, ওই জায়গাটার ওই কবরস্থানের যে শেষ মাথাটা আর কি, কবরস্থান বা ওই যে পোড়ো বাড়ির শেষ মাথা যেটা, ওই জায়গাটা নাকি বেশ রেপুটেডলি খারাপ হয়ে গেছিল, আর রাতের বেলা কেউ মাছ ধরতে যাইতো না। তো এই জিনিসগুলো নাকি রফিক সাহেব জানতো না, অনেকদিন যেহেতু ছিলেন না ওই জায়গায়, এই কারণে জসিম বা আউয়ালের খবর তার কিছুই জানা হয়নি। যাই হোক, তিনি 1 মাসের মতো অসুস্থ ছিলেন বাড়িতে, এবং বাইরে খুব একটা দূরে কোথাও যাইতেন না। তাকে সব বলছিল তার কাজিনরা যে আসলে ঘটনাগুলো কি, এবং ওখানে মানুষ যে রাতের বেলা চলাফেরা করে না, এই সব কিছুই বলছিল। তো রফিক সাহেব শুনে তিনি খুব অবাক হয়েছেন, তার কাছে খুব অবাক লাগছে জিনিসটা। তো এরকম তিনি মাসখানেক থেকে, এর মধ্যে তার বড় ভাই ওই যে তার ওখানে চাকরির মধ্যে জানাইছেন যে সে এরকম অসুস্থ হয়েছে বাড়ি, যে বলে নাই যে এরকম ভূতের ভয়টা পাইছে, বলছে যে তার একটা দুর্ঘটনা হয়েছে, অসুস্থ হয়েছে সে। যাই হোক, 1 মাস ছুটি কাটায় তিনি ফেরত যান তার কাজের জায়গায়, এবং কাজের জায়গায় দিয়ে নিয়মিত কাজ করতে থাকেন। এরপর রফিক সাহেবের সাথে এরকম আরেকটা ঘটনা ঘটছিল, যেটা নাকি এইটার সাথে কিছুটা সম্পৃক্ত, কিছুটা মানে কি ভালোই সম্পৃক্ত। রফিক সাহেব তখন তাদের কাজের জায়গায় আছেন, এবং তাকে যেতে হতো ওখানকার একটা দ্বীপে আর কি, কাছাকাছি একটা দ্বীপে যেখানে তিনি ছিলেন সেখান থেকে, এবং স্পিড বোটে করে যেতে হতো, এবং টাইম বেশি হলে 20-25 মিনিট লাগে, বেশি লাগে না, শান্ত সময় যখন মানে সমুদ্র নর্মাল থাকে তখন যায় আর কি। তো রফিক সাহেব এরকম করে ওখানে গেছেন। তো যখন তিনি ওখানে পৌঁছাইছেন তখন বিকেলের পরের অবস্থা। নর্মালি যেখানে তিনি নামতেন সেখানে জায়গাটা খুব বিজি থাকে, মানে অন্যান্য জিনিস থাকে। ওই দিন তেমন একটা কিছু নাই, মানে যানবাহন কিছু নাই, রিক্সা টিক্সা কিছুই নেই। তো তিনি হেঁটে রওনা দিয়েছেন বিকালের পরে। তো হেঁটে আসতেছেন, তো আস্তে আস্তে সামনে চলে আসছেন। তার আসলে যাওয়ার কথা, ওইখানে মিট করার কথা একজনের সাথে, ওইখানে সে দেখা হলে সে তাকে নিয়ে যাবে তাদের ওখানে পানের কি কি ব্যাপার স্যাপার ছিল সেখানে। যাই হোক, তো ওইখানে তিনি যাবেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে একটা জায়গায় তিনি এসে দেখেন ওই জায়গাটা তখন অলরেডি বিকাল পড়ে গেছে, তো অন্ধকার হয়ে আছে, বেশ কেমন জানি অন্ধকার, কারণ ওইখানে গাছপালা বেশ ঝোপালো হয়ে গেছে, বেশ ডার্ক ওই জায়গাটা। তো তার কাছে মনে হলো ওই ঝোপের তলে কেউ একজন বসে আছে, মানে ওই ঝোপের মধ্যে কেউ একজন বসে আছে, একটা রেলিং আছে, রেলিং এর উপরে বসা।
তো তিনি চিন্তা করলেন থাকতেই পারে এখানকার কোনো মানুষ বসা। তিনি আশেপাশে দেখলেন যে তার আশেপাশে আর কেউ নাই, অনেক দূরে মানুষ, মানে তার থেকে পিছনে অনেক দূরে মানুষ। তো তিনি আর একটু কাছায় গেছেন, যাওয়ার পর তিনি হঠাৎ করে দেখলেন যে যেই মানুষটা বসা ওই রেলিং এর উপরে, সে তার দিকে মুখ ফিরে তাকাইছে, তার পুরো মুখটা গামছা দিয়ে পেঁচানো, চোখ দুইটা এরকম তাকার দিকে তাকাইছে, চোখ দুইটা লাল। মানে একটা মানুষের চোখ যদি লাল থাকে কোনো কারণে, এক্সট্রিমলি লাল, মানে সন্ধ্যার আগের যে সেটাতে সে দেখতেছে, মানে তখন গোধূলির সময় প্রায়, এক্সট্রিমলি লাল এক জোড়া চোখ তার দিকে তাকাইছে এবং চোখের মধ্যে মনে হচ্ছে প্রাণ নাই এরকম, এবং মুখটা ঢাকা। এবং ওইখান থেকে তার সাথে যখন ডিস্টেন্স প্রায় 6-7 ফিট, তখন নাকি তাকে দেখে বলছে, কিরে রফিক, তোরে তো যাইতে ডুবাইতে পারলাম না কাদায়। এইটা শোনার পর নাকি তার শরীরে সারা মানে ভেতর থেকে মানে যতটুকু জোর ছিল বা বোধ শক্তি ছিল সব চলে গেছে। তিনি ওখান থেকে ঘুরে দৌড় দিয়েছেন, উল্টা দৌড়াচ্ছে। তিনি শুধু ওইখান থেকে একটা হাসির শব্দ শুনছেন হালকা। তিনি দৌড়াইতে 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 এক সময় চলে আসছেন ওই যেখানে থেকে তিনি রওনা দিয়েছিলেন, ওইখানে ওই যে রিক্সা দেখছিলেন একটা দুইটা, ওইটার ওখানে এসে তিনি মানে বসে পড়ছেন। তো এখানে রিক্সাওয়ালা তাকে বলতেছেন যে কি ব্যাপার ভাই, কি হয়েছে? তো সে বলতেছে আমি মানে দম নিয়ে নেই, সে দম নিতে পারতেছে না। রিক্সাওয়ালা বুঝলেন যে কোনো সমস্যা হয়েছে, রিক্সাওয়ালা নেমে তাকে ধরলেন, ভাই ঠিক আছেন নাকি, কি হয়েছে? তো বললো যে আমাকে সামনে নিয়ে যান। তো রিক্সাওয়ালা নাকি তাকে রিক্সায় বসায় সামনে গেছে। রিক্সাওয়ালা তার দিকে বারবার তাকাচ্ছিল যে কি অবস্থা। তো রফিক সাহেব বারবার শুধু ওই ঝোপটার দিকে তাকাচ্ছিলেন যাওয়ার সময়, ততক্ষণে আরো ডার্ক হয়ে গেছে। তিনি এবার আর কিচ্ছু দেখলেন না, দেখলেন যে ওই জায়গায় কিচ্ছু নাই, পুরো জায়গাটা ফাঁকা। তিনি ওই জায়গাটা পার হয়ে আসছেন। তো তিনি যার সাথে দেখা করার কথা ছিল তার কাছে গেছেন, যে বলছেন যে ভাই আমার শরীরটা ভালো না, আমার জ্বর আসতেছে। লোকটা দেখছে আসলে রফিক সাহেবের জ্বর আসতেছে। তো বলে যে আমি আজকে এখান থেকে তো নড়তে পারবো না, আমার ব্যবস্থা করে দেন থাকার। তো ওই লোক তাকে নিয়ে থাকার ব্যবস্থা করছে। তিনি ওই লোকের ওইখানে ওই যে তারা একটা এরকম মেসের মতো থাকতো, সেইখানে থাকার ব্যবস্থা করছে, ওখানে ছিলেন। ওই দিন রাতে তার জ্বর আসছিল, ওষুধ খাইছেন, ওষুধ খেয়ে ওই লোকের ওখানে থাকছেন। তো তারা টেক কেয়ার করছে তাকে। তো তখন তিনি ওদেরকেও বলছেন যে তার পুরো ঘটনাটা বলছেন, যে ওই যেই লোকের কাছে গেছিল তাকে পুরো ঘটনাটা তিনি বলছেন যে এরকম এরকম হয়েছে। তো তারা তাকে বলছে যে হইতে পারে এগুলো তো আসলে খারাপ জিনিস, আপনারা ফলো করেও আসে বা এগুলো ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় যায়, যে আপনি যেখানে আসছেন এইখানেও কিন্তু কিছু মানে এরকম জায়গা আছে, এখানে কিছু জায়গা আছে, সেখানে কিন্তু এরকম থাকতেই পারে। অনেক কিছু দেখছে এখানে আইসা, অনেক কিছু দেখছে। তো ওরকম হয়তো আপনিও আপনারা যে ধরছিল বা আপনারা দেখা দিছিল, সেও হয়তো এখানে আশেপাশে কোথাও থাকতে পারে। মানে তারা বিশ্বাস করে এই জিনিসটা। তো যাই হোক, রফিক সাহেব পরদিন সকালে ওখান থেকে রওনা দিয়ে আসেন, এবং তিনি এরপর থেকে খুব ভয়ে ভয়ে চলতেন, আর সব সময় দোয়া দরুদ পড়ে তারপর চলাফেরা করতেন। তো এইসব ঘটনার সূত্র ধরে তিনি জীবনে আরো কয়েকবার ভয় পেয়েছেন। তো সেই ঘটনাগুলো শান্ত বলছে যদি তিনি কখনো সময় করে গুছায় লিখতে পারেন তাহলে তিনি সেগুলো আমাকে জানাবেন, আর সেগুলো যদি শেয়ারের মতো হয় তাহলে আমি শেয়ার করে ফেলবো আপনাদের কাছে। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে রফিক সাহেবের ঘটনা, মানে শান্তর মামার ঘটনা। আমি বেশ এনজয় করছি। আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভয়ের। আর আপনাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটলেও সেটা আপনি পাঠিয়ে দেবেন আমাদের কাছে, সেই মানুষটির কনসেন্ট নিয়ে আমরা শেয়ার করে ফেলবো। আপনাদের গ্রামের কোনো ঘটনা জানা থাকলে, আপনাদের শহরের কোনো ঘটনা জানা থাকলে সেটিও পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, ভৌতিকতা প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের ছোট্ট একটি গল্প বলার সেশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই ঘটনাটা আমি আগে একবার বলেছি আপনাদের সবার সামনে, তারপর আবার নতুন করে আপলোড দেওয়া। তো যারা আমাদেরকে এখনো আপনাদের ঘটনা পাঠাতে চান এবং চান সেটা আমরা আপনাদের সামনে ভৌতিকতা প্রোগ্রামে তুলে ধরি, তারা ALIMALRAZW14@gmail.com, alimalrazi14@gmail.com আপনাদের এক্সপিরিয়েন্স ঘটনা পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনাদের ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। অবশ্যই মেলের শেষে আপনারা মেনশন করবেন আপনারা কি নিজেরা এসে ঘটনা বলতে চান, নাকি আপনারা চান আমরা ঘটনাটা পড়ে শোনাই। তো আমি যে ঘটনাটা আগে বলেছি এটা সাথে রেল লাইনের ঘটনা, এবং অনেক আগে আমি এটা শেয়ার করেছি ভূত এফএমে। তো ঘটনায় চলে যাই। ঘটনা হচ্ছে যে ঘটনাটা আমি আজকে এখন শেয়ার করবো সেটা আপনারা আগে জেনে শুনেছেন। এটা রেল লাইন নিয়ে আব্দুল জলিল নামের একজন লোকের ঘটনা, এবং আসলে তিনি পেশায় একজন দোকানদার ছিলেন, ছোট্ট মুদির দোকান। তার বাসা ছিল মগবাজার রেল ক্রসিং এর সাথেই।
তার বাসায় যেতে হলে রিক্সা দিয়ে একটু আগে নেমে রেল লাইনের উপর দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, না হলে অনেক ঘুরতে হয়। মানে সে যখন তার দোকান ক্লোজ করে আসে তখন ওই পথ ধরেই আসেন। বছরের মাঝামাঝি সময় জুলাই কিংবা অগস্ট হবে, এবং এটা ঘটনা ছিল 1994 সালে। তিনি দোকান বন্ধ করে বাসায় ফিরছেন। রাত তখন 12টার কাছাকাছি। বাসের জন্য দাঁড়িয়ে ওয়েট করছেন। একটা বাস আসলো এবং তিনি উঠে পড়লেন। রেল লাইনের আগে তাকে নামিয়ে দেওয়া হয়। তিনি তখন রেল লাইন ধরবেন। অন্ধকার হয়ে গেছে তখন। অ্যাকচুয়ালি সময়টাতে রাত 10টা বাজলেই ঢাকা শহর মোটামুটি অন্ধকার হয়ে যেত। তিনি রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। এমন সময় তিনি ট্রেনের শব্দ পান। তার সামনেই তিনি কিছু দেখলেন না। হঠাৎ একটা ট্রেন তার সামনে হাজির। আউট অফ নোওয়্যার এই ট্রেন কোথা থেকে আসলো আর আসছে এত তাড়াতাড়ি তার চোখের পলকে, এবং তার সামনে এসে থামলো। তার বাসা রেল লাইনের সাথেই। ট্রেন তো তার কাছে মামুলি ব্যাপার। এখনো অনেক মানুষ আছে যারা উৎসুক ট্রেন দেখার জন্য। সিগন্যালে থামলেই দেখা যায় অন্য সব বাদ দিয়ে ট্রেনের যাওয়া দেখছে। এবং সেই লোকটি এই ট্রেনের সাইজ আসলে বর্ণনা করতে পারলেন না। তার ভাষ্য মতে এই সাইজের কি ট্রেন হয় কিনা তিনি জানেন না। তো তিনি বলেন, আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে এত বড় ট্রেন মানে, তিনি বললেন এই ট্রেন মাপা যাবে না এবং তার আন্দাজ নাই এই ট্রেনটার সাইজটা সম্পর্কে। তো ঘটনাটা একটু আজীব লাগার পরে আমি আসলে আস্তে আস্তে তার সাথে কন্টিনিউ করি, এবং এই আজীব ঘটনা ঘটে যাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই রেল লাইন দিয়ে ধরে আর বাড়ি ঢুকবেন না, বাড়ি যাবেন না, আর এগুবেন না। তিনি সিদ্ধান্ত নিলেন ঘুরে যাবেন, কষ্ট করে এই দিক দিয়ে যাবেন না। তো ফিরে যাই সেই সময়। সিদ্ধান্ত পরে এখন তিনি কি করবেন, তাকে তো বাসায় যেতে হবে, এবং তিনি অর্ধেক রাস্তা তো চলে আসছেন। তার মনে হচ্ছিল তিনি ঘরের মধ্যে আছেন। তিনি পাশ কাটিয়ে বস্তিগুলো ঘেঁষে বাড়ির দিকে এগোতেই তার ট্রেনের জানালাগুলোর দিকে চোখ পড়ে। ট্রেন তখন থেমে আছে। তিনি দেখেন জানালা দিয়ে যাদের দেখা যাচ্ছে একই স্ট্রাকচারের কিছু মানুষ, কিছু একটা, যাদের গলা দিয়ে অনবরত রক্ত ঝরছিল, কিন্তু কারোরই চেহারা অথবা কোনো ধরনের মাথা দেখা যাচ্ছে না। স্বাস্থ্যবান মানুষ দৌড়াবে কি করে? এই দৃশ্যটাকে ওই জায়গাতেই ফিক্স করে দেয়। নামাজ যে তিনি পড়তেন না তা ঠিক না, কিন্তু তিনি যখন আল্লাহকে ডাকা শুরু করে দিলেন, আর কেউ যে তাকে ক্ষতি করছে ওই মুহূর্তে এরকমও না, কিন্তু যা তিনি দেখছেন তা তিনি সহ্য করতে পারছেন না। তিনি দেখেন তিনি আর নড়তে পারেন না, ওই জায়গাতেই পড়ে আছেন। অনেক চেষ্টা করেও তার হাত পা তিনি নাড়াতে পারছেন না। তিনি কিছু কান্নার আওয়াজ পান হঠাৎ করে। হাউমাউ করে ট্রেনের ভেতর থেকে কে যেন কাঁদছে। তিনি আরো ভয় পেয়ে যান। যখনই কিছু অ্যাবনর্মাল ঘটতে থাকে তখনই তিনি ঘাবড়াতে থাকেন। প্রথমে চুপি ছিলেন, এখন তিনি কাঁদছেন। আশেপাশের মানুষের সাহায্যের জন্য চিৎকার করছেন। তার কাছে মনে হতে লাগলো এখন তো অনেক গভীর রাত। হঠাৎ তিনি লক্ষ্য করেন ট্রেনটা ছেড়ে দিচ্ছে, এবং ভেতর থেকে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেল। অনেকের আহাজারি, কান্নাকাটি, ভেতর থেকে চিৎকার আসছে এমন যে আমরা যাব না, আর এত মায়াবী কান্না। ট্রেনটা যাওয়ার পরও তিনি সেখান থেকে নড়তে পারছেন না। কি অসম্ভব ব্যথা তিনি হাঁটুতে অনুভব করতে লাগলেন। হাঁটতেই হয়তো পারবেন না। ওই ঘটনার ঘন্টাখানেক পর তিনি দেখলেন একজন লোক হেঁটে যাচ্ছে। তার সাহায্যে তিনি বাড়ি ফেরেন। আশ্চর্যজনক কথা যে তিনি যখন রেল লাইন দিয়ে হাঁটা দেন তখন বাজছিল প্রায় 12:20 মতো। এখন বাসায় ফেরে তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন বাজে মাত্র 12:35। তার মানে তার সামনের এই ঘন্টার পর ঘন্টা বিবরণ কোথায় জানি হারিয়ে যাচ্ছে। তিনি ঘাবড়ে কাউকে কিছু বলতে পারছেন না। পায়ে তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন। ডক্টররা ধরলেন তার হার্টের ব্লক হয়েছে। সব মিলে সব যেন বিপদের উপর দিয়ে যাচ্ছে। বাড়িতে আনা হলো, এবং কাহিনী তো সবে শুরু। বাড়িতে আনার পরের দিন তার মা মারা গেলেন। মা যে মারা গেছেন সেটির সাথে এই ঘটনার কোনো যোগসাজশ নাই। মায়ের বয়স ছিল 78, ক্যান্সারের পেশেন্ট ছিলেন। তিনি আগের থেকেই মৃত্যু পথযাত্রী। তিনি তখন বাড়িতে বিশ্রামে ছিলেন, এবং দোকান তার ছেলে সামলাতো, কারণ দোকানে যাওয়ার মতো শক্তি ছিল না তার একদমই। যে ট্রেনের শব্দ তার একদিনের অভ্যাস ছিল, এখন প্রতিদিনই রাত হোক আর দিন হোক ট্রেনের শব্দ পেলে তিনি আটকে ওঠেন। কাউকে ঘটনাটা কিভাবে বলবেন? কাউকে ঘটনা তিনি বলতে পারেননি।
তার মা মারা যাওয়ার 10 থেকে 12 দিন পর তার ঘুম ভাঙে হঠাৎ। তিনি ওয়াশরুম হতে বারান্দায় গামছা থাকবার কারণে মুখ পরিষ্কার করতে বারান্দায় যান। তার বাসা থেকে রেল লাইন দেখা যায়। তিনি হঠাৎ লক্ষ্য করলেন রেল লাইনটাতে কেউ নাই আর চারপাশে অন্ধকার। আগের মতো হঠাৎ করে আবারও সেই ট্রেনটা তার সামনে হাজির হয়। এমন না যে ট্রেনটা আগে ছিল। তিনি বারান্দায় যাওয়ার পরই ট্রেনটা রেল লাইন ধরে আচমকা তার সামনে হাজির হয়ে যায়। তিনি আর দেরি না করে তার ওয়াইফকে ডেকে তুলে বারান্দায় যেতে বললেন দেখো তো বারান্দায় যে একটা অনেক বড় ট্রেন দাঁড়িয়ে আছে না। তার ওয়াইফ প্রথমে গ্রাহ্য না করলেও পরে বারান্দায় ঠিকই যান। রুমে এসে তিনি বলেন কি জন্য বারান্দায় যেতে বললা, কিছুই তো নাই। তিনি যেয়ে দেখেন আর সেটি সেই জায়গায় নাই। প্রায় 2 উইক রেস্ট নেওয়ার পর তিনি দোকানে যাওয়া শুরু করলেন। যেদিন শুরু করলেন দোকানে যাওয়া সেদিন তিনি রাত 11টায় দোকান বন্ধ করেন এবং বন্ধ করে তিনি বাড়ির দিকে রওনা হন। সেদিন বাসে করে রওনা হলেন। বাস থেকে নেমে তিনি আবার রিক্সা নেন। রিক্সা করে তিনি বাড়ি আসতেই একটা গলি পড়ে। সেই গলি দিয়ে তিনি ঢুকতেই তিনি দেখেন প্রথমে 2জন সাদা কাপড় পরা দুজন লোক বের হচ্ছে। এরপর দলে দলে আরো সাদা কাপড় ধারী লোকজন বের হচ্ছে। বের হওয়ার সময় সবারই মাথা নিচু ছিল এবং গলি হতে একের পর এক লাশের কফিন বের হতে থাকে তাদের সাথে, যেন তারা লাশের মিছিলে নেমেছে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করছে না। তিনিও পাশের বাসার একটি গেটে ঢুকে গিয়ে নক করেন। তিনি দেখেন তাদের জানালা দিয়ে লাইট দেখা যাচ্ছে, তার মানে তারা সজাগ। তিনি ডাকলেন এবং বললেন তিনি কিছু আজীব জিনিস গলিতে দেখছেন। তো সেই ফ্ল্যাটের কর্তা তার সাথে বের হয়, কিন্তু দেখে কেউ নাই। তার অনুরোধে আবারও তাকে বাড়িতে দিয়ে আসা হয়। তারপরেও তিনি তার ফ্যামিলি মেম্বারদের বিষয়টি জানান নাই। তিনি জানেন ওইখানকার এক মসজিদের হুজুরকে। হুজুর তখন কিছু না বলে তাকে কিছু আমল দেন এবং নামাজ পড়ার তাগাদা দেন। তাকে আশ্বস্ত করেন যে সে ভালো থাকবে এবং এসব সব মনের ভুল, সময়ের ভুল। কিন্তু জীবন্ত জিনিস যা চোখের সামনেই হয় তা মানুষ কিভাবে ভুলতে পারে। ওই দিনের পরের দিন তিনি দোকানে যান নাই। দুপুরের খাওয়া খাচ্ছিলেন, তখনই সেই হুজুর আসলো এবং তাকে বলল তিনিও গতকাল ঈশার নামাজ পড়ে বাসায় ব্যাক করার সময় তার সামনে একদল লোক আর অনেকগুলো লাশ নিয়ে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সবাই মাথা নিচু করেছিল। তিনিও তার ঘটনার সাথে মিল পাওয়ার পর এখানে এসেছেন। এরপরে এই হুজুরকে এক পরিচিত জায়গা আছে, সেইখানে একজন অনেক বয়স্ক এক আলেম ছিল। তার কাছে যে সব বলা হয়, তিনিও সেদিন কিছু বললেন না। পরের দিন আবার যাওয়াতে তিনি বললেন, জলিল মিয়া, আপনি ওই এলাকা ছেড়ে অ্যাটলিস্ট 10 মাইল দূরে চলে যাবেন। আপনি সব সময় নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন। যেহেতু আপনার কোনো ক্ষতি হয় নাই, আপনি দূরে থাকেন, আল্লাহকে ডাকেন, ভালো থাকবেন। এবং তাকে পানি খাওয়ানো হয়, পানি পড়া আর কি। যে হুজুরটা তার সাথে এসেছিল তারও কোনো খবর নেই এবং তার ঘুম ভাঙে ঘোরের মধ্যে। এতক্ষণ তো সে ঘুমেছিল, তার ঘুম ভাঙে বাসার খাটে। তিনি ওই দিনের রাতের মতো ঘুমিয়ে পড়েন। পরের দিন বাসার খোঁজ করতে বেরিয়ে পড়েন। উত্তর যাত্রাবাড়ির একটি বাসায় ভাড়া নেন। অনেকদিন পর্যবেক্ষণ করার পরও তিনি অ্যাবনর্মাল আর কিছু দেখতে পান না। কিন্তু ওই হুজুরকে আর খুঁজে পাওয়া যায় নাই এবং ওই হুজুরের কাছে তাকে যে নিয়ে গেছিল তাকেও আর খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু তার ওই পানি খাওয়ার আগ মুহূর্তের সবকিছুই মনে আছে এবং তিনি জাস্ট একটি জিনিসে খেয়াল করেন, তারা 2 জনের কেউই তো মাটিতে বসেছিল না, 2 জনে ছিল ভেসে। সেইটা ছিল একটা ঘটনা, আমি ওটা অনেক আগে শেয়ার করেছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনে হিট করতে ভুলবেন না। আপনাদের আশেপাশের পরিচিত সবাইকে জানান, শেয়ার করেন আমাদের ঘটনা। যদি কারো পছন্দ হয় তাহলে সামনের বৃহস্পতিবার রাত 11:59 আবারও আপনাদের সাথে দেখা হবে এবং ইনশাআল্লাহ এবার কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আমরা আসছি এবং কিছু ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েও। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি বলছি সেটি একটি ভৌতিক গল্প। যারা রাতে একা শুনছেন তারা চাইলে আলো জ্বালিয়ে দিতে পারেন। ঘটনাটি 2019 সালের বর্ষাকালে উত্তরাঞ্চলের একটি গ্রামের পাশ দিয়ে একটি পুরনো কাঁচা রাস্তা চলে গেছে। রাস্তার এক পাশে বিশাল বাঁশঝাড়,
অন্য পাশে পরিত্যক্ত একটি পুকুর। গ্রামের মানুষ সূর্য ডোবার পর সেই রাস্তা এড়িয়ে চলত, কারণ তারা দাবি করত রাত গভীর হলে সেখানে অদ্ভুত ফিসফিস নাকি শব্দ শোনা যায়। সেই গ্রামের বাসিন্দারা আসে। এক রাতে পাশের বাজার থেকে ফিরতে ফিরতে তার অনেক দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 11:30। হাঁটতে হাঁটতে সে হঠাৎ খেয়াল করলো চারপাশ একবারে অস্বাভাবিক নীরব। ঝিঝি পোকার ডাকও যেন নেই। ঠিক তখন বাজারের ভিতর থেকে ভেসে এলো কারো এক কণ্ঠ, রাশেদ এদিকে আয়। রাশেদ থমকে দাঁড়াল। গলাটা যেন তার বহু বছর আগে মারা যাওয়া দাদির মতো শোনা যাচ্ছিল। সে নিজেকে বোঝালো এটা নিশ্চয়ই মনের ভুল, কিন্তু কয়েক কদম এগোতেই আবারও সেইটা, এবার আগের চেয়ে আরো কাছে। রাশেদ, আমি অপেক্ষা করছি। রাশেদের বুকের ভিতর ধুকপুকানি যেন বেড়ে গেল। সে ধীরে ধীরে বাজারের দিকে তাকালো। অন্ধকারের মধ্যে দুটি ফ্যাকাশে ছায়া যেন এক মুহূর্তের জন্য নড়ে উঠল। আর ঠিক তখন তার মোবাইল ফোনের আলোর নিচে কি যেন একটা লেখা ভেসে উঠল স্ক্রিন। এরপর পরই চারপাশে আবার নেমে এলো এক নিস্তব্ধতা। রাশেদ এরপর আবারও তার ফোনের আলো অন করার চেষ্টা করছিল। কয়েকবার চাপ দেওয়ার পর স্ক্রিন হঠাৎ জ্বলে উঠল, কিন্তু স্ক্রিনের সময় দেখাচ্ছে 12, যদিও একটু আগেই ছিল রাত 11:30। ঠিক তখনই বাজারের ভেতর থেকে শুকনো বাঁশ ভাঙার মতো মটমট একটি শব্দ ভেসে এল। রাশেদ সাহস করে টর্চের আলো ফেলতেই দেখলো দূরে সাদা কাপড় পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সে ভেবেছিল হয়তো গ্রামেরই কেউ। রাশেদ জিজ্ঞেস করলো, কে ওখানে? উপাস থেকে কোনো উত্তর এলো না, বরং সেই অবয়টি ধীরে ধীরে পিছিয়ে বাজারে আরো গভীরে চলে যেতে লাগলো। হঠাৎ রাশেদের পিছন থেকে এক বৃদ্ধের গলা শোনা গেল, ওদিকে যেও না। চমকে রাশেদ ঘুরে দেখে একজন বৃদ্ধ লন্ডন নিয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বললেন, অনেক বছর আগে এই বাজারে কয়েকজন পথ হারিয়ে গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে অদ্ভুত ডাক নাকি শোনা যায়। ডাক শুনে যারা ভিতরে গেছে তারা ভয় পেয়ে অসুস্থ হয়ে ফিরেছে। রাশেদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, বৃদ্ধের সঙ্গে দ্রুত গ্রামে ফিরে এলো। পরের দিন সকালে সাহস করে কয়েকজন গ্রামবাসীকে নিয়ে আবারও সেই জায়গায় গেল। সেখানে কোনো মানুষ ছিল না, শুধু ভেজা মাটির উপর দেখা গেল অদ্ভুত কিছু পায়ের ছাপ। ভাবগুলো বাজারের ভিতর থেকে রাস্তার দিকে এসেছে, কিন্তু রাস্তা থেকে আর কোথাও যায়নি, যেন হঠাৎ করেই মিলিয়ে গেছে। রাশেদ সেই রাতের কথা আজও ভুলতে পারেনি। রাশেদের সাথে এই ঘটনা ঘটার পর প্রায় 7 দিন কেটে যায়। এক ইউটিউব অনুসন্ধানকারী দল সেই বাজারে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। তাদের সঙ্গে ছিল ক্যামেরা, টর্চ আর শব্দ রেকর্ড করার যন্ত্র। গ্রামের লোকজন তাদেরকে বলেছে এইসব কিছু না করে, কিন্তু তারা যেন কোনো কিছু পরোয়া না করে তারা ভিডিও করতেই চাইছিল। রাত বাড়তে থাকলেও প্রথমে কোনো কিছুই ঘটলো না, কিন্তু রাত ঠিক 3টা বাজতেই রেকর্ডারে হালকা ফিসফিস শব্দ শোনা পড়ল। ঘটনাস্থলে থাকা কেউ তখন সে শব্দ শুনতে পায়নি। পরদিন সকালে যখন তারা রেকর্ডিং শোনে, এই রেকর্ডিং শোনার পর তারা বিস্মিত হয়ে যায়। খুব ক্ষীণ একটি কণ্ঠ বারবার বলছে, ফিরে যাও, ফিরে যাও। তারা আর কোনো অনুসন্ধান না করে সেখান থেকে চলে যায়। এরপর থেকে গ্রামের লোকেরাও এই বাজারে আর কেউ যেন রাতের বেলা না যায় সেই বিষয়ে সতর্ক করতে শুরু করে। আজও বর্ষার ঝড়ো রাতে বাতাস যখন বাঁশের মাথায় আঘাত করে, তখন অনেকেই মনে করেন যেন দূর থেকে কারো ফিসফিসানির শব্দ ভেসে আসছে। সত্যি কি সেখানে কোনো অজানা রহস্য আছে, নাকি সবাই মানুষের ভয় আর কল্পনার খেলা? তার উত্তর
আজও অজানা। সবাই ভেবেছিল হয়তো বা সবকিছু এখানেই শেষ, কিন্তু রাশেদ মৃত্যুর অনেক বছর পর তার একটি পুরনো ডায়েরি পাওয়া যায়। ডায়েরির শেষ পাতায় কাপা হাতে লেখা ছিল, যদি কেউ এই ডায়েরি পড়ো, কখনো রাত 3টার পরে বাজারের দিকে যেও না। আমি যা দেখেছি তা কাউকে আমি বলে বোঝাতে পারবো না। ডায়েরির ভিতরে একটি পুরনো মানচিত্র ছিল। সেখানে বাজারের মাঝখানে একটি ছোট গোল চিহ্ন আঁকা ছিল। গ্রামের কয়েকজন সাহসী যুবক দিনের আলোতে সেখানে গিয়ে ঘোরাঘুরি শুরু করলো। কিছুক্ষণ পর তারা মাটির নিচে একটি পুরনো কাঠের বাক্স পেল। বাক্সের ভেতরে সোনা দানা কিছুই ছিল না। ছিল শুধু একটি মরিচা ধরা ঘন্টা এবং একটি কাগজ। কাগজে লেখা ছিল যে এই ঘন্টা বাজাবে সে আর কখনো একা থাকবে না। সবাই সেটিকে কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিল, কিন্তু একজন যুবক মজা করে ঘন্টাটি একবার বাজিয়েই দিল। ঘন্টার শব্দ খুবই ক্ষীণ ছিল। ঠিক সেই মুহূর্তে চারপাশের সব পাখির ডাক যেন থেমে গেল। বাতাসও যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। দূরের বাজার থেকে ধীরে ধীরে ভেসে এলো সেই বহু বছরের পুরনো ফিসফিস। অবশেষে কেউ আমাকে জাগালো। ঘন্টা বাজানোর পর গ্রামের মানুষ আর কখনো সেই যুবককে আগের মতো দেখতে পায়নি। সে বেঁচে ছিল, কিন্তু অদ্ভুতভাবে বদলে গিয়েছিল। প্রতিদিন রাত ঠিক 3টা বাজলে সে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে দাঁড়িয়ে ফিসফিস করে বলতো, ওরা আমাকে ডাকছে। এক রাতে তার ছোট ভাই সাহস করে দূর থেকে তাকে অনুসরণ করে। যুবকটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই পুরনো বাজারের কাছে পৌঁছে গেল। চাঁদের ক্ষীণ আলোয় দেখা গেল বাঁশের ফাঁকে যেন কয়েকটি অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াগুলো নড়ছিল, কিন্তু তাদের কোনো স্পষ্ট অবয়ব ছিল না। হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস এলো। ছোট ভাই ভয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। তারপর সে শুনতে পেল অনেকগুলো কণ্ঠ একসঙ্গে খুব আস্তে করে বলছে, আজ নয়, এখনো সময় হয়নি। পরের মুহূর্তেই সব শব্দ যেন থেমে গেল। ছোট ভাই সাহস করে সামনে এগিয়ে গেল, কিন্তু সেখানে আর কাউকে দেখা গেল না। শুধু মাটিতে পড়েছিল সেই মরিচা ধরা ঘন্টাটি। সে ঘন্টাটি আর স্পর্শ করল না। পরের দিন সকালে গ্রামের মানুষ মিলে বাজারের চারপাশে বেড়া দিয়ে দিল, যাতে কেউ আর রাতের বেলা সেখানে না যায়। তারপর থেকে সেই জায়গাটি ধীরে ধীরে জনশূন্য হয়ে উঠল। তবে গ্রামের প্রবীণরা এখনো নতুন প্রজন্মকে একটি কথাই বলেন, কিছু রহস্যের উত্তর খুঁজতে যাওয়া সবচেয়ে বড় ভুল। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্ত।